আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চতুর্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা কাজ কাকে বলে সেটা একটু জানব। আমি কাজের সংজ্ঞাটা মানে ফর্মুলা থেকে আমি কাজের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। শুরু করি। ফিজিক্সের ভাষায় প্রথম কথা আমরা যদি নর্মালি কাজ কাকে বলে এটা যদি বলি, তাহলে হবে কি, কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, বলের কারণে বস্তুর মধ্যে যদি কোনো সরণ হয় বলের জন্য, তাহলে কাজ হয়। এখন যদি ফর্মুলা থেকে বা সূত্র থেকে যদি কাজ কাকে বলে এটা যদি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে বলতে হবে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, বা উল্টাভাবে বলতে পারি সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। এখন কথা হলো, স্যার উপাংশ জিনিসটা কি, সেটা বোঝার জন্য আমি একটু দেখাই উপাংশ জিনিসটা কি সেটা আমরা একটু আগে বুঝি। যদি আমি একটা রেখা নিই, মনে করি এটা একটা রেখা, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে এ, আরেকটা রেখা আছে এদিকে, এটা হচ্ছে বি, এবং এই এ আর বি এর মধ্যকার কোণ হচ্ছে থিটা। এ এবং বি এর মধ্যকার কোণ হলো থিটা। তাহলে যদি বলি বি এর উপর এ এর উপাংশ, কার উপর? বি এর উপর এ এর উপাংশ, তাহলে কি হবে? সেটা হচ্ছে উপাংশ না বলি, প্রথমে বলি লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কি? সেটা হচ্ছে এই এ থেকে বি এর উপর একটা আমি লম্ব আঁকবো। এই যে এ থেকে বি এর উপর আমি একটা লম্ব আঁকবো, তাহলে এই যে বি থেকে যেইটুকু অংশ কেটে নিবে সেটাই হলো বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। এটাকে আমরা যদি উপাংশের মতো করে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি বি এর উপর এ এর উপাংশ। অর্থাৎ এই যে এ থেকে বি এর উপর আমি একটা লম্ব টানছি, লম্ব টানলে এই লম্বটা বি এর এই পয়েন্ট থেকে যতটুকু অংশ কেটে নিবে সেটাই হলো বি এর উপর এ এর উপাংশ বা এ এর লম্ব অভিক্ষেপ। ভেক্টর সহকারে বললে আসলে উপাংশ হয়, কিন্তু আমরা মান আকারে বললে হবে লম্ব অভিক্ষেপ। তাহলে এখন এই যে এই হোয়াইট কালার যেটা আঁকছি সেটার মান কত, মানে এইটুক কত, সেটা হচ্ছে আমরা দেখতে পারি খুব ইজিলি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা কি? এটা অতিভুজ। আর এই জায়গাটা কি হবে? এটা হবে ভূমি, কারণ থিটা সংলগ্ন বাহুটাই হচ্ছে ভূমি। তাহলে এখন অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কি আমরা কি জানি? সাইন থিটা। অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে কস থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা সাইন থিটা না নিয়ে কস থিটা নিই, অর্থাৎ ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কস থিটা। এখন এই কস থিটা ইজ ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? এই যে ভূমিটা হচ্ছে এটা, সেটার মান বলি এক্স, সেটা ধরে নিই আমি কত? এক্স। তাহলে সেটা কি হবে? ভূমি ডিভাইড বাই অতিভুজের মান কত? এ। তাহলে আমি যদি এই ভূমি, আমার মান, আমি কোন মানটা বের করতে চাচ্ছি? আমি ভূমির মানটা বের করতে চাচ্ছি। তাহলে ভূমির মান যদি বের করতে চাই, তাহলে কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু এ কস থিটা। এই যে গেল। তার মানে আমি কি দেখতেছি? আমি দেখতেছি কি, এ আর বি এর মধ্যকার কোণ যদি থিটা হয়, বি এর উপর এ এর উপাংশ হচ্ছে এ কস থিটা, অর্থাৎ যার উপাংশ বলবে সে কস থিটা। এখন তাহলে আপনি বলতে পারেন, স্যার তাহলে আমাকে উল্টাটা বলেন তো, এর উপর বি এর উপাংশ। তখন কি করবেন? এই যে বি থেকে এর উপর একটা লম্ব টানবেন, মনে করি এটা একটা লম্ব টানবেন। তাহলে এই যে এ থেকে এই অংশটুকু কেটে নিছে না বি, মানে বি এর লম্বটা এই এ থেকে এই অংশটুকু কেটে নিছে না, এবং সেটাই হচ্ছে বি এর উপর, সরি এ এর উপর বি এর উপাংশ। তাহলে সেটা কত হবে? সেটাও সেম। তখন কি হবে? সেটা হবে বি কস থিটা। তার মানে কোনো একটি রেখার উপর আরেকটি রেখা যদি থিটা কোণে থাকে, তাহলে ওই যে এই রেখাটির উপাংশ এইটার উপরে হবে কি? এ কস থিটা। আবার এই রেখাটির উপাংশ এইটার উপরে হবে বি
কস থিটা, অর্থাৎ যার উপাংশ বলবে সে কস থিটা, শেষ, আর কোনো কথা নাই। যেই রেখার উপর যার উপাংশ বলবে সে কস থিটা। গেল, আমরা মোটামুটি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি উপাংশ কাকে বলে সেটা। এবার আমরা কাজের সূত্রতে চলে যাই। এই যে এখানে লিখছি, কোনো বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফল, বা উল্টাভাবে বললে সরণ ও সরণের অভিমুখে বলের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। তো সেটা যদি দেখি তাহলে খেয়াল করেন, আমি যদি বলি এটা একটা বস্তু, এটা একটা বস্তু, বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম এই বরাবর, খেয়াল করেন, মনে করেন আমি এই বরাবর বস্তুর উপর বল প্রয়োগ করলাম এফ পরিমাণ, যেহেতু একটা ভেক্টর, বল একটা ভেক্টর, তাই আমরা এফ পরিমাণ বলের দিকে প্রয়োগ করলাম। এখন বস্তুর মনে করেন সরণ করছে এই বরাবর এস ভেক্টর বা সরণ ভেক্টর, এবং বল ও সরণের মধ্যকার কোণ মনে করেন কত, থিটা। আমি কি দেখাচ্ছি, আমি কাজের সূত্রটা আনবো এবং সূত্র দিয়ে সংজ্ঞাটার পরিচয় দিচ্ছি আর কি। তাহলে কাজের সূত্রটা আমরা বের করতেছি, খেয়াল করেন। তাহলে বল এই বরাবর, সরণ এই বরাবর, এবং বল ও সরণের মধ্যকার কোণ হচ্ছে থিটা। এখন আমাকে কি বলছে, কৃতকাজ সমান কি, কৃতকাজ হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশ, অথবা সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফলকে কাজ বলে। তাহলে এখন আমি দেখি সরণ ও সরণের দিকে বলের উপাংশটা দেখি। সরণ ও সরণের দিকে বলের উপাংশ, কার উপাংশ, বলের উপাংশ, অর্থাৎ বল থেকে আমি সরণের উপর একটা কি টানবো, লম্ব টানবো। তাহলে এইটুকু অংশটা কত, সেটা কত হবে, কার উপাংশ বলছি, বলের উপাংশ, তার মানে সেটাকে হবে কি এফ কস, এখানে কত দিছি থিটা, থিটা। তাহলে সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফল মানে হচ্ছে কি, সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফল হচ্ছে কৃতকাজ, অর্থাৎ এটাকে লিখলে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। ওকে, আমরা এটা পাই হচ্ছে কৃতকাজের সূত্র কোন সময়, কোন সময়, যখন এটা হচ্ছে একটা অপরিবর্তনশীল বল, অর্থাৎ সময়ের সাথে বলের মান পরিবর্তন হবে না। অর্থাৎ আমি এখানের মধ্যে যেটা দেখতেছি সেটা হচ্ছে, যেই বলটা, এই যে একটা বল প্রয়োগ করা হয়েছে বলছি না, এই বলটা হচ্ছে সময় যত অতিক্রম হচ্ছে বলটা কিন্তু কনস্ট্যান্ট আছে, এমন না যে 1 সেকেন্ডে 1 নিউটন, 2 সেকেন্ডে 3 নিউটন, 4 সেকেন্ডে 8 নিউটন, এরকম, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলের মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ অপরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের দ্বারা কৃতকাজ, মানে বলের জন্য যে কৃতকাজটা হচ্ছে সেটা সূত্র হচ্ছে W = Fs cos θ। আচ্ছা, ওই যে একটু আগে বলছিলাম আমি সরণ, এটা হচ্ছে সরণ ও সরণের দিকে বলের উপাংশ দিয়ে আমি এটা বের করলাম। এবার উল্টাটা বলি, উল্টাটা বললে কেমন হবে, সেমই হবে অ্যান্সার। সেটা হচ্ছে সেম ভাবে বলতেছি, হচ্ছে কি বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, মনে করেন এই বরাবর, এই বরাবর বল প্রয়োগ করা হয়েছে, এবং সরণ করছে কোন দিকে, এই যে এই বরাবর সরণ, এবং বল ও সরণের মধ্যকার কোণ কত, মনে করি হচ্ছে থিটা। তাহলে এবার কি করব, বল ও বলের দিকে সরণের উপাংশ নিব। একটু আগে নিয়েছি সরণ ও সরণের দিকে বলের উপাংশ, এখন নিব বল ও বলের দিকে সরণের উপাংশ। তাহলে বলের দিকে সরণের উপাংশ মানে কি, কি হবে, বলের দিকে সরণের উপাংশ, কার দিকে, বলের দিকে, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ, কার উপাংশ, সরণের উপাংশ। তাহলে সরণ থেকে আমি বলের উপর একটা কি টানবো, লম্ব টানবো, এই যে লম্ব টানলাম। তাহলে সরণের দিকে বলের দিকে সরণের উপাংশ কত হবে, এই যে এস, এই যে এস কস কত হবে, এই যে থিটা, এস কস থিটা। তার মানে আমি বলও পাইছি, বলের দিকে সরণের উপাংশ পেয়ে গেছি। তাহলে কৃতকাজের সূত্র কি, W = বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তাহলে দেখেন তো ব্র্যাকেট তুলে দিলে কি হয়, সেম আগের মতো Fs cos θ হয়। এই যে যা বুঝাইছি সেগুলোই এখানেও আছে, এখানেও আছে। গেল, তাহলে আমরা কৃতকাজের সূত্র দেখে ফেলছি, এবং এই W = Fs cos θ কে আমরা F.S বলতে পারি, ডট গুণন, যেহেতু F একটা ভেক্টর, S একটা ভেক্টর, এদের ডট গুণের ফলে এই অ্যান্সারটা আমি পাই। এবং ডট গুণের এগুলো আমি যদিও ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এখনো মাত্র আমরা এসএসসির পার্টটা পড়তেছি, এগুলো কিন্তু এসএসসির পড়া, তো এসএসসিতে ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন এই জিনিসগুলো নাই। তবুও আমি একটু করে এখানে যেহেতু প্রসঙ্গটা আসছে তাই মুখে বলতেছি। ডট গুণন হলো যদি দুটি ভেক্টরের এমন একটা গুণ হয় যাতে করে তাদের গুণফলটা একটা স্কেলার রাশি হয়, তাকেই বলা হয় কি ডট গুণ বা স্কেলার গুণ, এটাকে বলা হয় স্কেলার গুণ। আরেকটা আছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। যাই হোক, ডট গুণন হচ্ছে দুটা ভেক্টরের যদি গুণের ফলে গুণফলটা একটা স্কেলার রাশি হয় তাহলে সেটা হবে হচ্ছে ডট গুণন।
বা স্কেলার গুণন। আর দুইটা ভেক্টরের গুণের ফলে যদি গুণফলটা একটা ভেক্টর রাশি হয় সেটাকে বলা হবে ক্রস গুণন বা ভেক্টর গুণন। যাই হোক, তার মানে কি এখানে এফ আর এস এই দুইটা ভেক্টরের ডট গুণের ফলে যেটা আসবে সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ এই ডাব্লিউটা একটা কি রাশি? স্কেলার রাশি। এবং আমরা জানি কৃতকাজ হচ্ছে একটা স্কেলার রাশি, পড়াইছিলাম আমরা কোথায়? দ্বিতীয় অধ্যায়ে বলছিলাম স্কেলার রাশি চেনার উপায় দৈর্ঘ্য, দ্রুকা, শশতা, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, সময়, শক্তি, তাপমাত্রা, শক্তি, তাপমাত্রা, দ্রুতি, কাজ, ওই যে কাজ বলছিলাম না, কাজ, শক্তি, এগুলো সবগুলো কি? স্কেলার রাশি। এবং আমরা জানি কাজ আর শক্তি প্রায় সেম, যাই কৃতকাজ করব সেটা শক্তি হিসেবে জমা হবে, যাই শক্তি থাকবে সেটা কৃতকাজ হিসেবে রূপান্তরিত হবে, অর্থাৎ এরা একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর হবে, আর কোনো পার্থক্য নাই এদের মধ্যে। বুঝতে পারছি? মানে ওদের প্রকৃতি সেম, শক্তিটা কাজে পরিণত হয় আবার কাজটা শক্তিতে জমা হয়, এরকম। যাই হোক, আমরা বহুত কিছু পড়ে ফেলছি মোটামুটি এই সময়ে। এবার আমরা একটু দেখি কাজের ধনাত্মক, মানে কাজের দ্বারা, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, শূন্য কাজ, এই ধরনের কিছু কথাবার্তা আসে। এবার খেয়াল করেন, আমাদের কৃতকাজের অ্যাকচুয়াল সূত্র কিন্তু এটা, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু অপরিবর্তনশীল বলের জন্য কৃতকাজ আর কি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এখন কথা হলো এই কৃতকাজটা একটা যেহেতু স্কেলার রাশি, তাহলে এটা কি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ স্যার, হতে পারে। কিন্তু এই ধনাত্মক বা ঋণাত্মক দিয়ে এমন বোঝানো হয় না যে এই ডাইরেকশনে কাজ ওই ডাইরেকশনে কাজ, এমন কিছু কিন্তু বোঝানো হয় না। ডাইরেকশন চলে আসে কখন? ডাইরেকশন চলে আসে যখন আমরা ভেক্টর নিয়ে কথা বলি তখন। যেহেতু এটা একটা স্কেলার রাশি, তাহলে এখানে আসলে প্লাস মাইনাস দিয়ে কোনো দিক বোঝানো হয় না। তো প্লাস মাইনাস দিয়ে কি বোঝানো হয় বা প্লাস মাইনাস কেন আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন, এই এফ এর মান কোনো প্লাস মাইনাস নাই, জাস্ট মান বসাবো। এস এর মান কোনো প্লাস মাইনাস নাই, শুধু প্লাস বসাবো, মানে মান বসাবো। তাইলে প্লাস মাইনাস ঘটাই দিবে যে কে? আশা করি বুঝতেছেন। এই কস থিটাটাই হচ্ছে কি আপনাকে এখানে প্লাস মাইনাস নিয়ে আসবে। এখন খেয়াল করেন, থিটার মধ্যে কোন মানটা বসালে কস থিটার মান প্লাস হয় সেটা আমরা এখানে দিয়ে দিছি, যদিও আপনারা জানেন। থিটার মান যদি 0 সমান অথবা বড় এবং 90 চেয়ে ছোট হয় তাহলে কি হয়ে যায়? এই এফ এস কস থিটার মানটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। অর্থাৎ পজিটিভ মানে কি? থিটার মান 0 থেকে বড় অথবা সমান এবং 90 চেয়ে ছোট। এটা মানে কি? এটা মানে হচ্ছে, খেয়াল করেন, এই যে এই থিটাটা এই 90-র চেয়ে ছোট, তার মানে দেখেন তো থিটাটা 90-র চেয়ে ছোট মানে কি? বলটা এই সাইডে, সরণটাও এই সাইডে না? তার মানে কি দেখেন, বল যেদিকে সরণ সেদিকে হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় বলের দ্বারা কাজ। নট লাইক দ্যাট যে বলের ডাইরেকশনে কাজ, এরকম বলা হয় না, বলের দ্বারা কাজ। আমরা এখানে ডাইরেকশন বুঝাই না, কৃতকাজের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে ডাইরেকশন বোঝানো হয় না। কৃতকাজের ক্ষেত্রে মানে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হয় যে বলের দ্বারা কাজ হচ্ছে নাকি বলের বিরুদ্ধে কাজ হচ্ছে সেটা। অর্থাৎ থিটার মান যদি 0 এর সমান অথবা বড় এবং 90-র চেয়ে ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো ধনাত্মক কাজ, অর্থাৎ বলের দ্বারা কাজ। আবার তাহলে মাইনাস কখন হয়? খেয়াল করেন, এই কস থিটার মান মাইনাস কখন হয় সেটাও আমরা এখানে লিখে দিছি। এই যে 90-র চেয়ে বড় এবং 180-র সমান অথবা ছোট হলে, 90-র চেয়ে বড় 180-র সমান অথবা ছোট হলে, তার মানে কি 90-র চেয়ে বড় মানে কি? দেখেন বলটা হয়ে যাবে তখন এই সাইডে, মানে এই 90-র এই সাইডে, সরণ কিন্তু এদিকেই হচ্ছে। তাহলে দেখেন 90-র চেয়ে বড় যদি হয় থিটাটা, তাহলে বলটা হচ্ছে এইদিকে, সরণটা হচ্ছে এইদিকে, বল হচ্ছে এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, অর্থাৎ তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তখন অ্যান্সার কিন্তু কৃতকাজের মান কিন্তু মাইনাস আসবে, এবং সেই মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে? ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। কারণ দেখে বুঝতেছেন, বল দিচ্ছে এদিকে, সরণ হচ্ছে এদিকে, অর্থাৎ বলের বিরুদ্ধে কৃতকাজ হচ্ছে এখানে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে স্যার কৃতকাজের মান 0 কখন হতে পারে? আমরা জানি কৃতকাজের মান 0 হতে পারে যদি এফ এর মানটা 0 হয়, অথবা এস এর মানটা 0 হয়, অথবা এফ আর এস কোনোটাই 0 না কিন্তু এই কস থিটার মান যদি 0 হয়। তাহলে দেখি বলেন তো কস থিটার মান 0 কখন হবে? থিটার মান কত হলে? থিটার মান 90 হলে। অর্থাৎ আপনি বল প্রয়োগ করছেন এইদিকে, সরণ হয়েছে এইদিকে, তাহলে কৃতকাজ 0, কারণ cos 90 is equals to 0। তার মানে বল ও সরণের মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তখন কৃতকাজ কি হবে? 0 হবে। মানে বলের জন্য কৃতকাজ বা বলের দ্বারা কৃতকাজ কি হবে? 0 হবে। এটার একটা বাস্তবিক উদাহরণ কি? সেটা হচ্ছে এই যে দেখেন আমি হাঁটতেছি,
হাঁটতেছে না? তা হাঁটলে আমার অভিকর্ষজ বলের কথা যদি বলি, অভিকর্ষজ বল কোন দিকে ক্রিয়া করতেছে? এই যে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই যে আমার ভরকেন্দ্র থেকে, ভরকেন্দ্র কি একটু পরে আমরা আলোচনা করব, ভরকেন্দ্র থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে। এখন আমার সরণ হচ্ছে কোন বরাবর? এই বরাবর। তার মানে আমার অভিকর্ষজ বল ক্রিয়া করছে এই জায়গা থেকে, এই যে এখান থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই যে এমজি। কিন্তু অভিকর্ষজ বলের কারণে যদি বলি, মানে আমার সরণ কিন্তু হচ্ছে এইদিকে, তাহলে অভিকর্ষজ বলের জন্য কৃত কাজ কত হচ্ছে? অভিকর্ষজ বলের জন্য কৃত কাজ হচ্ছে 0, কারণ অভিকর্ষজ বল এদিকে, সরণ হচ্ছে এদিকে, মধ্যকার কোণ 90 ডিগ্রি। কিন্তু আবার যদি বলে আমি নিজেকে যে ফোর্স করতেছি, সেই ফোর্সের দ্বারা কৃত কাজ কত? আমি নিজেকে ফোর্স করতেছি কিন্তু এদিকে, তখন আমার ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে কি? পজিটিভ। বুঝতে পারছি? আরেকটা কথা, এই যে এই বস্তুর কথাই যদি বলি, এটা একটা ডাস্টার, এই ডাস্টারটাকে আমি আমার হাত দিয়ে উপরে তুলতেছি, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কত দেখি বলেন তো? এই যে দেখেন এই ডাস্টারটা, এই ডাস্টারটাকে আমি এই বরাবর উপরে তুলতেছি, তার মানে ওর সরণ হচ্ছে এই বরাবর। আর ওর অভিকর্ষজ বল কোন বরাবর? ওর অভিকর্ষজ বল এই এখান থেকে নিচে বরাবর, ডাব্লিউ আর কি, মানে এমজি। ডাব্লিউ মানে কি তো কাজ না, এখানে ডাব্লিউ মানে বোঝাচ্ছি ওর ওয়েট বা ওজন। তাহলে খেয়াল করেন, ওর সরণ হচ্ছে উপরের দিকে, বল অভিকর্ষজ বল হচ্ছে নিচের দিকে, তাহলে এর মধ্যকার কোণ কত? 180। তার মানে cos 180 মানে -1। তার মানে এই যে দেখেন, ওর এইভাবে যদি আমি হাত দিয়ে বস্তুটাকে উপরে তুলি, অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কিন্তু ঋণাত্মক। কারণ কি হচ্ছে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, কারণ অভিকর্ষজ বল হচ্ছে নিচের দিকে, ক্রিয়া করতেছে নিচের দিকে, কিন্তু বস্তুটার সরণ হচ্ছে উপরের দিকে, অর্থাৎ অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। কিন্তু যদি বলি আমার হাত দ্বারা যে বল প্রয়োগ করছি সেই বল দ্বারা কৃত কাজ, এই যে আমার হাত দিয়ে বল প্রয়োগ করতেছি বস্তুটা, সেই বল দ্বারা কৃত কাজ কত? তাহলে দেখেন, আমার হাত দ্বারা বল প্রয়োগ করছি এই বরাবর, সরণ হচ্ছে এই বরাবর, তাহলে আমার হাত দিয়ে যে বল দিচ্ছি সেই বল দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক, আর অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ কারণ আমার হাত দিয়ে বল যেটা প্রয়োগ করতেছিলাম সেটা এই বরাবর, তার মানে আমার হাত দিয়ে বল যেটা দিচ্ছি সেই বল আর সরণের মধ্যকার কোণ হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ আমার হাত দিয়ে যে বল দিচ্ছি সেই বলের দ্বারা কৃত কাজ হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ হচ্ছে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই যে আমি বলছিলাম শূন্য কাজ, সেই শূন্য কাজের উদাহরণ আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওজন হচ্ছে নিচের দিকে, সরণ হচ্ছে এইদিকে, তাহলে ওজন দ্বারা মানে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কি হচ্ছে? 0 হচ্ছে। আনুভূমিকভাবে যদি কোনো সমতল, মানে কোনো সমতলে যদি কোনো একটা বস্তু চলতে থাকে, তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হবে 0, আনুভূমিক কোনো সমতলে আর কি। গেল। তাহলে এই জিনিসটা আপনারা একটু 1 মিনিট দেখেন, যা পড়াইছি সেগুলো যা সূত্রগুলো একটু দেখলেই হবে, এরপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাবো আর কি। ওকে, আশা করি দেখা শেষ। এবার আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই একটু মনোযোগ দিবেন, কারণ এইটাই হচ্ছে আমাদের এই পুরা চ্যাপ্টারের মেইন ইম্পর্ট্যান্ট টপিক, যেটা আমরা এই ক্লাসে বুঝাবো। পরের ক্লাসগুলো আপনাদের থেকে এই কনসেপ্টগুলো ইউজ করে ম্যাথ করতে হবে। পরের ক্লাস না, মেইনলি যদি বলতে চাই যে এসএসসি এইচএসসির বেশিরভাগ কাজ শক্তি ও ক্ষমতার ম্যাথগুলো আমার এই কনসেপ্ট দিয়েই করতে হয়, এবং এই কনসেপ্টগুলোতেই সবার ঝামেলা থাকার কারণে কিছু কিছু ম্যাথ সলভ করতে পারে, কিছু কিছু ম্যাথ ভুল করে আসে। এই চ্যাপ্টারটা খুবই সহজ কোশ্চেন আসে, কিন্তু স্টুডেন্টরা ভুল করে ফেলে সামান্য কনসেপ্টের একটু ঘাবলা থাকার কারণে। বুঝা গেছে? যখন স্যার একটু কনসেপচুয়াল কোশ্চেন করে তখন কনসেপ্টের মধ্যে একটু ঘাবলা থাকার কারণে আপনারা এই বিভিন্ন জায়গায় ম্যাথ ভুল করে ফেলেন। কোন জায়গায় ভুল হয়, কোন জায়গায় ঘাবলা আছে, সেটা আমরা এখন একটু ক্লিয়ার করি। সবাই একটু খুব মনোযোগ দিবেন। ইম্পর্টেন্ট নোটেশন সেটা কি? এই যে একদম সকলের পরিচিত জনপ্রিয় একটা টার্ম এমজিএইচ। এই চ্যাপ্টার মানেই আমরা জানি যে এমজিএইচ, তাই না? এই চ্যাপ্টার বললেই, এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ বললেই আমরা এমজিএইচ নিয়ে আসি। কিসের জন্য বলছে সেটা জানি না, ডাইরেক্ট এমজিএইচ নিয়ে চলে আসি, কোনো সমস্যা নেই, এবং এমজিএইচ দিয়েই কাজ করব। তার আগে আমি কিছু কথা বলি, একটু শুনতে হবে। সেটা হলো, আমাদের এই চ্যাপ্টারে কাজ শক্তি ও ক্ষমতায় এসএসসির কথাই যদি বলি, বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রেই বস্তুকে যখন উপরে নিচে উঠানামা করানো হয় তখন অভিকর্ষজ বল দ্বারা বা অভিকর্ষজ বলের কারণে কৃত কাজ বের করতে হয় বা বের করতে বলে। যদি অভিকর্ষজ বল দ্বারা বা অভিকর্ষজ বলের কারণে এরকম কোনো কথা উল্লেখ করে না, পরীক্ষায় জিজ্ঞেস করে কৃত কাজ কত,
কিন্তু আলটিমেটলি আমরা দেখে বুঝি যে যখন বস্তু একটা উপরে নিচে ওঠানামা করতেছে তখন আমরা অনলি অভিকর্ষজ বলের কারণে ওর কৃত কাজটা বের করি, অথবা উপরে নিচে ওঠানামা করানো হলে তার মধ্যে গতিশক্তি বিভব শক্তি কত জমা হয়েছে কোন বিন্দুতে কত সেটা বের করতে বললে তখন আমরা অভিকর্ষজ বলের কারণে কতটুকু বিভব শক্তি, অভিকর্ষজ বলের কারণে বা গতির কারণে ওর কতটুকু পরিমাণ গতিশক্তি সৃষ্টি হচ্ছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি বা আমরা বের করার চেষ্টা করি। তো ঠিকই আমরা সেই কাজটাই করব। অভিকর্ষজ বল বলা মানে সেখানে আমার কে চলে আসবে, সেখানে অবশ্যই অবশ্যই অভিকর্ষজ বল mg চলে আসবে, মানে ওজন চলে আসবে আর কি বস্তুটা, এবং সেটার সাথে কখনো উচ্চতা কখনো সরণ এইসব জিনিসগুলো গুণ করতে হয়। এবার আমরা একটু শুরু করি। আমরা আজকের ক্লাসে অভিকর্ষজ বলের কারণে কৃত কাজ দেখব। এখানে দেখেন এই mgh সূত্রটা আমরা কোথায় কোথায় ইউজ করি, আমরা কৃত কাজ বললেও ইউজ করি, আমরা বিভব শক্তি বললেও ইউজ করি। আজকের ক্লাসে আমরা অনলি কৃত কাজের পার্টটা আলোচনা করব, বিভব শক্তির পার্টটা আলোচনা করব না। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকের ক্লাসে ফুল ফোকাস থাকবে আমাদের এই অভিকর্ষজ বলের কারণে আমাদের বস্তু একটাকে উপরে নিচে উঠানামা করাইলে কতটুকু কৃত কাজ হয় সেটা। বুঝে গেছে? আজকের ক্লাসে এটা আলোচনা করতেছি, পরবর্তী ক্লাসেও আমরা এটা আলোচনা করব। তাই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারতে হবে। যদিও দেখতে সেম, আমরা সেম ধরে নিয়েই ম্যাথ করতাম, তবুও আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিব। সেম ধরে নিয়ে ম্যাথ করতাম দেখেই আমাদের কনসেপ্টে ঘাবলা থাকতো এবং পরীক্ষায় গিয়ে একটু কনসেপচুয়াল বা একটু ঘুরায় পেঁচায় কোশ্চেন দিলে আটকে যেতাম। তা আজকের পর থেকে বা আজকে এবং আগামীকালকের মানে নেক্সট ক্লাসের পর থেকে আপনাদের আশা করি এর কোনো প্রবলেম থাকবে না। কিরকম শুরু করি, আমরা পড়বো হচ্ছে এই কৃতকাজ ডাব্লিউ, অভিকর্ষজ বলের কারণে কৃতকাজ ডাব্লিউ। সেটা কি, সেটা আমরা জানি যে হচ্ছে চোখ বন্ধ করে mgh, কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই এটার মধ্যে। এটা নিয়ে আমি বেশি কথা বলতেছি না, এই সূত্রটা করতে আসছে সেটা নিয়ে বেশি কথা বলতেছি না, কিন্তু এই সূত্রের ভেতরে কি কি আছে বা কি কি মান বসাতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলবো। খেয়াল করেন এই এমটা কি, এটা তো আমরা জানি যেই বস্তুটাকে উপরে তোলা হয়েছে বা বস্তু যেই অংশটুকু উপরে তোলা হয়েছে বা যাই উপরে তোলা হয়েছে সেটার ভর, বা উপরে তোলা বা নিচে নামানো যাই হোক না কেন, মানে ভার্টিক্যালি উঠানামা করানো হয়েছে। আর যেটা তো সবার পরিচিত সেটা কি অভিকর্ষজ ত্বরণ। যাই হোক, আমার মেইন ঝামেলা লাগাই হচ্ছে এইটা, এই এইচটা কি, এই এইচটা কি। এখন যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বেশিরভাগ স্টুডেন্টই অ্যান্সার দিবেন কি, স্যার এইচ হলো উচ্চতা। আমি বলবো এই জায়গায় হচ্ছে আপনাদের কনসেপ্টের ঘাবলা আছে। এখন আপনি বলতে পারেন স্যার কি বলেন, এতদিন আমরা এই ম্যাথগুলো করছি, এতদিন আমরা প্র্যাকটিস করছি, গাইড দেখছি, কোচিংয়ে গেছি, অন্যান্য টিচারের কাছে পড়ছি, বিভিন্ন রকম সলভ দেখছি, টেস্ট পেপার দেখছি, সবখানে তো স্যার এই কৃতকাজ বললে এইচের জায়গায় উচ্চতা বলে দিয়েই ম্যাথ করে দিয়ে চলে আসছে। হ্যাঁ, এই জায়গাটাতেই আমরা ভুল করছি, এই জায়গাটাতেই আমাদের কনসেপ্টকে আমরা ফাঁকা করে দিছি, মানে গ্যাপ ক্রিয়েট করে দিছি। যদিও এসএসসিতে তেমন একটা এই জিনিসটা প্যারা হয় না, কারণ এসএসসিতে খুবই সহজ ইন জেনারেল কোয়েশ্চেন আসে, কিন্তু এটা যখন আপনি এইচএসসিতে যাবেন, এইচএসসিতে কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে গিয়ে এই ঘাবলাটার কারণেই আপনি প্রত্যেকটা ম্যাথের মধ্যে ভুল করে বসে থাকবেন। শুধু এই যে কৃতকাজের ক্ষেত্রে, এই অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে এই যে দেখেন এখানে মার্ক করে দিছি আমি, এই এইচটাই যত ঝামেলা, এই এইচটাই নিয়েই আপনার কনসেপ্টে ঝামেলা থাকবে, ঘাবলা থাকবে, এবং সেই জায়গায় ফাঁকফোঁক করে আপনি কি করবেন, ভুল করে বসে থাকবেন। এমন কথা হচ্ছে স্যার এই এইচটা তাহলে কি, আমরা তো উচ্চতা করে দিয়ে ম্যাথ করে দিয়ে চলে আসছিলাম, কিন্তু এই এইচটা কি বলি। এবার আমি একটু বেশি কনসেপচুয়ালি ভেঙে ভেঙে যদি বলতে চাই, আমি বলবো এই দেখেন কৃতকাজ ডাব্লিউ যদি বলি, মানে অভিকর্ষজ বলের জন্য বা অভিকর্ষজ বলের কারণে কৃতকাজ যদি বলি, তাহলে হবে mgh, যেখানে এইচ হচ্ছে পয়েন্ট টু বি নোটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভর কেন্দ্রের উলম্ব সরণ। কি বলছি, ভর কেন্দ্রের উলম্ব সরণ। এখন আপনি বলবেন স্যার কিছুই বুঝি নাই। আচ্ছা, এবার একটু ক্লিয়ার করি। কয়টা শব্দ আছে, তিনটা শব্দ, ভর কেন্দ্রের উলম্ব সরণ। তার মধ্যে দুইটা শব্দ আপনার চেনা পরিচিত। উলম্ব সরণ মানে কি, উপরে নিচে সরণ হওয়া, মানে উপরে নিচে উঠানামা। সহজ কথা যদি বলি, উপরে নিচে উঠানামা, উপরে নিচে কতটুকু উঠানামা করছে সেটা। তাহলে এবার একটা পয়েন্ট এখানে আমাদের কি আছে, অজানা আছে, সেটা হচ্ছে ভর কেন্দ্র। স্যার ভর কেন্দ্র জিনিসটা কি, এবার আসেন আমরা সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, আমরা প্রথমে ভর কেন্দ্র জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে মনে করি একটা বস্তু, এরকম একটা বস্তু দিলাম,
এই বস্তুটার তো আসলে অনেকগুলা বিন্দুর সমন্বয়ে গঠিত, তাই না? এই বস্তুটা হচ্ছে অনেকগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত, অসংখ্য অসংখ্য অসংখ্য। এখানে আমি জাস্ট ফাঁকা ফাঁকা করে জায়গার মধ্যে দিচ্ছি আর কি। আপনারা তো জানেন যে অসীম বা অসংখ্য বিন্দুর সমন্বয়ে একটা বস্তু গঠিত হয়। ওকে, এই বস্তুটা অসংখ্য বিন্দুর সমন্বয়ে কি গঠিত বা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এখন আমরা জানি বস্তুটার কি আছে, একটা ওজন আছে না? এবং দেখলে দেখা যায় কি প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা ওজন আছে না? বস্তুর মধ্যে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা করে ওজন আছে। আবার পুরো বস্তুটার সামগ্রিকভাবে একটা ওজন আছে। মনে রাখবেন, প্রতিটি বস্তুতে এমন একটি মাত্র বিন্দু থাকে। কয়টি? একটি মাত্র বিন্দু থাকে। মনে করি এইটা, কথার কথা এখানে দিলাম। প্রত্যেকটা বস্তুতে এমন একটা মাত্র বিন্দু থাকে যেই বিন্দুতে ওই বস্তুর সম্পূর্ণ ভর পুঞ্জীভূত থাকে, বা আরো সহজ ভাষায় যদি বলি, ওই বিন্দুতে বস্তুটির সম্পূর্ণ ওজন ক্রিয়া করে। সেটাকেই বলা হয় ওই বস্তুর ভর কেন্দ্র। অর্থাৎ আমি যদি বলি পুরা বস্তুটার যেই ওজনটা সেটা এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে। আরো সহজ ভাষায় যদি বলি, পুরা বস্তুটার যেই ওজন সেই ওজনটা এই বিন্দুতেই ক্রিয়া করতেছে। বুঝতে পারছি? অর্থাৎ বস্তুটার যদি সামগ্রিকভাবে ওজন দেখায় তাহলে আমরা কি ওর ভর কেন্দ্র থেকেই দেখাবো। এই যে বস্তুটার ওজন একদম ওর ভর কেন্দ্র থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এটা ক্রিয়া করতেছে। অর্থাৎ বস্তুটার ওজন ওই বিন্দুতেই ক্রিয়া করতেছে। সম্পূর্ণ ওজন, সম্পূর্ণ বস্তুটার সামগ্রিক ওজনটাই ওই বিন্দুতেই ক্রিয়া করতেছে। এখন সেটা আমরা যদি টেস্ট করতে চাই বা বুঝতে চাই তাহলে কি করতে হবে? এটাকে আমরা কেমনে বুঝবো যে ওই বিন্দুতে সম্পূর্ণ ওজন ক্রিয়া করতেছে? কি করতে হবে জানেন? তাহলে কি করবেন জানেন? ওই বিন্দুতে ওই বস্তুটার ওজনের সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবেন। এটা যদি এখানে বাঁকা দেখে মনে হচ্ছে বাঁকা, যদি এটা ভার্টিক্যালি দেখাচ্ছি আর কি, মানে এই বরাবর যদি বস্তুটার ওজন হয় তাহলে এই বিন্দুতে একদম উপরের দিকে, মানে উপরের দিকে বলবো না, ওর ওজনের বিরুদ্ধে বলবো। মানে ওর ওজন যদি এই বরাবর হয় তাহলে তার বিপরীত দিকে আমরা এর ওজনের সমান পরিমাণ বল প্রয়োগ করব। এই ওজনের সমান পরিমাণ বল আমি প্রয়োগ করব। তাহলে কি হবে জানেন? তাহলে কি হবে আপনারা নিজেরাই জানেন। উপরেও এমজি পরিমাণ বল, নিচেও এমজি পরিমাণ বল, মধ্যকার কোণ 180 ডিগ্রি। তার মানে কি বস্তুটা কি হয়ে যাবে? বস্তুটার উপর নিট বল কত হয়ে যাবে? mg - mg = 0। অর্থাৎ বস্তুটার উপর নিট বল 0 হয়ে যাবে। অর্থাৎ বস্তুটি স্থির হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন আপনি বলতে পারেন স্যার এটা আমাকে একটু প্র্যাকটিক্যাল দেখান, একটু প্র্যাকটিক্যাল দেখান। এই যে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি একটা বস্তু নিলাম, খেয়াল করেন। এই যে একটা বস্তু, একটা ডাস্টার নিলাম আমি। এখন ডাস্টারের আমি ভর কেন্দ্র দিয়ে দিচ্ছি। এই যে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এখানে একটা ব্ল্যাক কালার একটা পয়েন্ট দেখা যাচ্ছে, দেখেন। এই যে ডাস্টারটা আমি আরেকটু ভালো করে দেখে দিই। এই যে আমি মার্কার দিয়ে মার্ক করে দিলাম। এটা হচ্ছে এই বস্তুটার ভর কেন্দ্র। এখন আপনি বলতে পারেন স্যার কেমনে বুঝছেন বা কেমনে বুঝবো? ওই যে বলছিলাম বস্তুটাকে তো আমরা ছেড়ে দিলে কি হচ্ছে, ওর ওজনের কারণে উপরে যাচ্ছে, অবশ্যই ওর উপর অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে। এখন আমি ভর কেন্দ্র, এই বিন্দুটা ভর কেন্দ্র বলা মানে হচ্ছে ওর সম্পূর্ণ ওজনটা ওই বিন্দু দিয়ে ক্রিয়া করতেছে। তাহলে সেটাকে আমি যদি টেস্ট করতে চাই তাহলে কি করব? ওই বিন্দুতে ওর ওজনের সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করব। ওজন কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে। তাহলে ওজনের সমান ও বিপরীতমুখী বল আমি কি করব? উপরের দিকে প্রয়োগ করব। তাহলে কি হবে? বস্তু স্থির হয়ে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, ওই যে ওই বিন্দুতে ওর ওজনের সমান ও বিপরীতমুখী বল আমি আমার আঙ্গুল দিয়ে প্রয়োগ করছি। দেখেন আমি উপরের দিকে বল প্রয়োগ করে রাখছি, তাই দেখেন বস্তুটা স্থির হয়ে গেছে। বস্তুটা কিন্তু আর পড়তেছে না। বস্তুর ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে, অভিকর্ষজ বল ক্রিয়া, মানে আমি অভিকর্ষজ বল ক্রিয়া করতেছে নিচের দিকে বা ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে। আমার হাত দ্বারা ওই বিন্দুতে মানে ভর কেন্দ্রতে ওর ওজনের সমান ও বিপরীতমুখী বল আমি উপরের দিকে প্রয়োগ করছি, তাই বস্তুটা স্থির হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন স্যার এখন একটু আপনি বলটা ভর কেন্দ্র থেকে ডানে বা বামে দেন তো। মানে আপনি যে বলটা প্রয়োগ করছেন সেই বলটা বস্তুটার ভর কেন্দ্র থেকে একটু সাইডে দেন তো, তাহলে স্থির থাকে কিনা দেখেন। এই যে দেখেন দিচ্ছি, একটু সাইডে দিছি। এখন কিন্তু আর ভর কেন্দ্র বরাবর আমি বল প্রয়োগ করতেছি না। তাহলে দেখেন কি করতেছে, দেখেন বস্তুটা কিন্তু পড়ে যাচ্ছে। কারণ আমি ওর যেই বিন্দুতে ওজন ক্রিয়া করতেছে, সম্পূর্ণ ওজন ক্রিয়া করতেছে, সেই বিন্দুতে বিপরীতমুখী বল দিই নাই। এখন তো ডানে সরাচ্ছি, এবার একটু বামে সরা। দেখেন এই যে দেখেন বামে সরাচ্ছি, ভরকেন্দ্র এটা, ভরকেন্দ্র থেকে একটু বামে সরালাম, দেখেন ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন ও কিন্তু আর স্থির থাকতেছে না। অর্থাৎ বস্তুটার উপর আমি বস্তুটার ভরকেন্দ্র বরাবর যখন বল প্রয়োগ করছি তখনই বস্তুটা কি হয়েছে? স্থির হয়ে গেছিল। কতটুকু পরিমাণ বল প্রয়োগ করছি? ওর ওজনের সমান ও বিপরীতমুখী বল
বুঝতে পারছি? তাহলে এবার খেয়াল করেন, তার মানে হচ্ছে আমি ভরকেন্দ্র বুঝে গেছি। এখন আপনি বলতে পারেন স্যার আপনি কেমনে বুঝছেন যে এই বিন্দুটা ভরকেন্দ্র? আপনি কি স্যার এটা কি বাসা থেকে টেস্ট করে আসছেন যে স্যার এই বিন্দুটা ভরকেন্দ্র, সেটা আপনি কি বাসা থেকে টেস্ট করে আসছেন? অ্যান্সারটা হচ্ছে না, এটা আসলে টেস্ট করার বিষয় না, এটা হচ্ছে কনসেপ্টের বিষয়। কিরকম খেয়াল করেন, এটা একটা কি টাইপ বস্তু, এটা একটা কি টাইপ বস্তু, এটা হচ্ছে একটা, এখান থেকে যদি দেখি একটা হচ্ছে আয়তাকার শেপ দেখা যাচ্ছে। যদি আমি সেটাকে, এটা যদিও এই পার্টটা যদিও কি আছে মানে এটার মতো আয়তাকার না, যদি এই পার্টের মতো এই পার্টটা আয়তাকার হইতো তাহলে এটা একটা কি হয়ে যেত, আয়তাকার ঘনবস্তু হয়ে যেত। অর্থাৎ মনে রাখবেন, যদি কোনো নিয়মিত জ্যামিতিক আকৃতির বস্তু হয়, অর্থাৎ রেগুলার জিওমেট্রিক শেপ, মানে যেটা আমি মুখে বলতে পারতেছি, দেখেন এটাকে আমি বলতে পারতেছি, এটা যদি কি আকৃতি বস্তু জিজ্ঞেস করে আমি কি বলতে পারবো? বলতে পারতেছি না, কারণ এটা একটা অনিয়মিত আকৃতির। কিন্তু আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। যদি এটা জিজ্ঞেস করা হয় বলতে পারবো একটা রম্বস। এটা জিজ্ঞেস করা হলে যদিও সার্কেল হয় না, তবু আমি এটা মনে করেন একটা কি বৃত্ত, এটা আমি মুখে কি বলতে পারতেছি, বৃত্ত। অর্থাৎ জ্যামিতিক আকৃতি আমি বলে ফেলতে পারতেছি। এটা যদি বলা হয় তাহলে কি হবে, ত্রিভুজ। বুঝা গেছে? অর্থাৎ রেগুলার জিওমেট্রিক শেপ, মেইন কথা হচ্ছে রেগুলার জিওমেট্রিক শেপ। আপনারা ঘন জ্যামিতি পড়ছেন, রেগুলার জিওমেট্রিক শেপ বা নিয়মিত জ্যামিতিক আকৃতির বস্তুর ভরকেন্দ্র হয় ওই বস্তুর জ্যামিতিক কেন্দ্রে। অর্থাৎ যদি কোনো নিয়মিত জ্যামিতিক আকৃতির বস্তু নিয়ে আমি কথা বলি তাহলে ওই বস্তুর ভরকেন্দ্র হবে ওই বস্তুর জ্যামিতিক কেন্দ্রে। এখন কথা হচ্ছে স্যার জ্যামিতিক কেন্দ্র কি? এই যে খেয়াল করেন, আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রে জ্যামিতিক কেন্দ্র কি, ওর কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। গোলক যদি হয় গোলকের জ্যামিতিক কেন্দ্র কি, গোলকের কেন্দ্র। চতুর্ভুজ যদি হয় বা মনে করেন আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র মনে করেন, আয়তক্ষেত্রের জ্যামিতিক কেন্দ্র কি সবাই জানেন, ওর কর্ণদ্বয়ের ছেদবিন্দু। অর্থাৎ ওর মাঝখানে, সরি এটা আসলে আমি আয়তক্ষেত্র হয়ই নাই, আয়তক্ষেত্রের জ্যামিতিক কেন্দ্র হয় কোন দিকে, ওর মাঝখানের বিন্দুটা, মানে কি ওর কর্ণদ্বয়ের ছেদবিন্দু। যার কারণে আমি এখানে খুব সুন্দরভাবে মাঝখানের পয়েন্টটা নিতে পারছি, কারণ আমি এই বরাবর আর এই বরাবর যদি কর্ণটা নিই, এই মাঝখানের এই পয়েন্টটা হবে ওর ভরকেন্দ্র। আর ত্রিভুজ হলে, ত্রিভুজ তো আমরা পড়ছিলাম, ত্রিভুজের কি, ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে, পড়ছিলাম না, ম্যাথে পড়ছি না? ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে। অর্থাৎ আমি ভরকেন্দ্র ইজিলি নিয়মিত জ্যামিতিক আকৃতির বস্তুর ক্ষেত্রে বলে ফেলতে পারবো। নিয়মিত জ্যামিতিক আকৃতির বস্তুটির আকার যেমন হবে সেই বস্তুটির জ্যামিতিক কেন্দ্রেই ওর ভরকেন্দ্র অবস্থান করবে। তাহলে আমি বুঝে গেছি ভরকেন্দ্র কি, উলম্ব সরণ কি সেটাও বুঝছি। এবার আমি ভরকেন্দ্র, উলম্ব সরণ তিনটাকে একসাথে কিভাবে কি ইন্ডিকেট করতেছে সেটা এখন একটু আমি বোঝানোর চেষ্টা করব। ভরকেন্দ্রের উলম্ব সরণ মানে এই এইচ মানে যে ভরকেন্দ্রের উলম্ব সরণ, সেই জিনিসটা কি এখন আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা একটা বস্তু মনে করেন, এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উচ্চতা মনে করেন কত, 1 মিটার। এই বস্তুটার উচ্চতা 1 মিটার, একটা আয়তাকার মনে করেন ঘনবস্তু। এখন এই বস্তুটাকে কোথায় তুলতে হবে, বলছে এই যে এই ভূমি থেকে 20 মিটার উচ্চতায় তুলতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার আপনি এত কিছু কি বুঝাচ্ছেন, আমরা তো এতদিন পরীক্ষায় আসছিল এই 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 যদি এই বস্তুটাকে এখান থেকে এখানে তুলতে বলে তাহলে অভিকর্ষ বলের কারণে কৃত কাজের ক্ষেত্রে mgh এর h এর জায়গায় এটাকে ডাইরেক্ট বসা দিছি, চোখ বন্ধ করে h এর জায়গায় উচ্চতা লিখে দিয়ে করে আসছি, ম্যাথের মার্কও পাইছি, সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আপনি কেন এত পেঁচাল পারতেছেন? এবার সেটা একটু বলি। সেটা হলো আসলে আপনি আলটিমেটলি এই 20 মিটার বসাইছেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, উচ্চতার মানটা আপনি ভরকেন্দ্র উলম্ব সরণের জায়গায় বসাই দিচ্ছেন। ওই ম্যাথগুলো ছিল কাকতালীয়, একটা শব্দ আপনারা জানেন আশা করি, কাকতালীয় ইংলিশে বললে হয় কোইন্সিডেন্স, মানে আপনি অজান্তে বসাইছেন কিন্তু অটোমেটিক ঠিক হয়ে গেছে, সেরকম কোশ্চেন ছিল। অর্থাৎ এই ধরনের ম্যাথের মধ্যে আপনার যেই উচ্চতাটা দেওয়া থাকে সেই উচ্চতা আর ভরকেন্দ্র উলম্ব সরণের মান সেম হয় দেখেই আপনি না বুঝে উচ্চতার মান বসাই দিলেও ম্যাথটা মিলতেছিল এবং স্যার মার্ক দিচ্ছিল।
কিন্তু যদি এমন কোনো কোয়েশ্চেন আসে যেখানে উচ্চতা আর ভরকেন্দ্রে উলম্ব সরণের মান সেম না, তখন আপনি না বুঝে উচ্চতা বসে দিলে ডাইরেক্ট 00। এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন যে টিচাররা করতে চান ওনারা এই টাইপের কোয়েশ্চেনই দেন, এবং ক্যাডেট কলেজেও এরকম টাইপের কোয়েশ্চেন আসছে। এইচএসসিতে গেলে এরকম বুড়ি বুড়ি কোয়েশ্চেন দেখবেন, বা এখানেও দেখবেন উচ্চতা আর ভরকেন্দ্রের উলম্ব সরণের মধ্যে যে আসলে পার্থক্য আছে সেই জিনিসটা আপনি সেখানে বুঝতে পারবেন। বুঝে গেছে? তাহলে আমি সেটা একটু দেখাই। এখানে যদি আপনি আন্দাজে উচ্চতা বসাইছেন, উচ্চতার মান বসাইছেন, মিলে গেছে। কেমনে মিলছে, কেন মিলছে, সেটা এখন একটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করেন, আমার আসলে আলটিমেটলি ম্যাথটাতে কি বসাইতে হবে, এইচের জায়গায় কি বসাইতে হবে সেটা দেখাই। এইচের জায়গায় বসাতে হবে, প্রথম কথা হচ্ছে আমি বস্তুটাকে উপরে তুলি, বস্তুটাকে এখান থেকে এই জায়গায় তুলে ফেললাম, মনে করেন কথার কথা এই যে এই জায়গায়, এইটা হচ্ছে 1 মিটার উচ্চতা এটা। এখন খেয়াল করেন, আমি এম এর মান তো বসাতে পারবো, জি এর মানও বসাতে পারবো, এই এইচ এর মানটা কত বসাবো সেটা দেখাই। এই যে দেখেন, এইচ এর মানটা কত বসাবো সেটাই এখন আমরা দেখবো। আমরা পুরা সময় কাজ করতেছি এইচ নিয়ে, এবং এই চ্যাপ্টারে আমাদের কাজ করতে হবে এই এইচ নিয়ে। বুঝতে পারছি? এবার খেয়াল করেন, এইচটা কি? এইচটা বলছিলাম ভরকেন্দ্রের উলম্ব সরণ। এমন কথা হচ্ছে স্যার ভরকেন্দ্র উলম্ব সরণ, তার মানে স্যার এখানে ওর ভরকেন্দ্রটা কতটুকু উপরে নিচে উঠানামা করছে সেটা আমার বের করতে হবে। খেয়াল করেন, ওর ভরকেন্দ্র শুরু অবস্থায় কোথায় ছিল? এই যে মাঝখানের পয়েন্ট না? তাহলে দেখি বলেন তো, মাঝখানের পয়েন্ট মানে কি? ভূমি হতে সেটা কত উপরে ছিল? দেখেন, এটা পুরোটা যদি 1 মিটার হয় তাহলে ভরকেন্দ্র একদম মাঝখানের পয়েন্টে, তার মানে সেই ভরকেন্দ্রটা ভূমি হতে কতটুকু উচ্চতায় ছিল? 0.5 মিটার উচ্চতায় ছিল, এটা বলতে পারি না আমরা? বুঝতে পারছি? তার মানে ওর উচ্চতা ছিল 1 মিটার, এমনি বস্তুটার উচ্চতা হচ্ছে 1 মিটার, তাহলে ওর ভরকেন্দ্র ভূমি হতে কত উপরে? 0.5 মিটার উপরে। আর ওখানে যখন গেছে তখন ভরকেন্দ্র কোথায়? তখনও ঠিক সেম ভরকেন্দ্র, এই যে এইটুক। তার মানে এইটা কতটুক? সেটা হচ্ছে এই ছাদ থেকে 0.5 মিটার উপরে। অর্থাৎ ভরকেন্দ্র আগে ছিল ভূমি হতে 0.5 মিটার উপরে, আর এখন কি হয়ে গেছে? উপরে তোলার পরে বস্তুটার ভরকেন্দ্র হয়ে গেছে ছাদ থেকে 0.5 মিটার উপরে। এবার আসেন, এবার হচ্ছে এই যে ভরকেন্দ্র উলম্ব সরণ বলছি, সেটা কি হবে জানেন? এই ভরকেন্দ্র থেকে ওই ভরকেন্দ্র পর্যন্ত কতটুকু উলম্ব সরণ হয়েছে সেটাই দেখবো। আমরা এখানে কোনো আনুভূমিক সরণ নিব না, উলম্ব সরণ নিব, কারণ আমরা এখানে কিছু কাজটা দেখতেছি অভিকর্ষজ বলের দ্বারা অথবা বিরুদ্ধে, যাই হোক, মানে অভিকর্ষজ বলের কারণে কৃত কাজ দেখতেছি। অর্থাৎ অভিকর্ষজ বলের কারণে কৃত কাজ যদি হয়, সেখানে আমার উলম্ব বরাবর উঠানামা বা উলম্ব বরাবর সরণটাকেই আনতে হবে, আনুভূমিক বরাবর সরণকে আনলে হবে না, বা আনুভূমিক বরাবর সরণকে আমার এখানে কাউন্ট করতে হবে না। বুঝা গেছে? এবার দেখেন, তাই মানে আমার এই এইচ হবে এইটাই। এখন এই এইচ এর মান কত দেখি তো আমরা। খেয়াল করেন, এই এইচ এর মান যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনি কি বলবেন? দেখেন, আমরা এইটুক দূরত্ব জানি, এইটুক কত, মানে কি বলে, মাটি হতে এই ভূমি হতে ছাদ পর্যন্ত দূরত্ব হচ্ছে বা উচ্চতা হচ্ছে 20 মিটার। এবার দেখেন, তাহলে আমার বাদ পড়বে কতটুকু? এখান থেকে এইটুক পর্যন্ত কাউন্ট হবে, এই যে এই জায়গা থেকে ওইটুক পর্যন্ত। তার মানে দেখেন, আমার এই জায়গাটা কত? দেখেন, এই যে মার্কটা করতেছি, মানে এই যে এই ভরকেন্দ্র থেকে ওই ছাদ পর্যন্ত উচ্চতাটা কত? 20 থেকে 0.5 বাদ যাবে, তার মানে 20 থেকে 0.5 মিটার বাদ গেছে, তার মানে আছে কত? 19.5 মিটার। আবার ভরকেন্দ্র কি আসলে ছাদে আছে নাকি ছাদ থেকে 0.5 মিটার উপরে গেছে? তার মানে আরো 0.5 যোগ করতে হবে না? তার মানে দেখেন, এটার সাথে আরো 0.5 যোগ করতে হচ্ছে, যার কারণে আলটিমেটলি আমার কি থাকে? 20 মিটারে থাকে। অর্থাৎ এই ম্যাথগুলোতে কোইন্সিডেন্স বা কাকতালীয়ভাবে এই উচ্চতা আর এই ভরকেন্দ্রের উলম্ব সরণ পরস্পর সমান হয়ে যায়। তার মানে এই ম্যাথগুলোতে আমাকে যদি কোশ্চেন করা হয়, তাহলে আমরা দেখব কি, এই পা থেকে, মানে ভূমি হতে এই পা পর্যন্ত দূরত্ব বা উচ্চতা যেরকম 20 মিটার, ঠিক সেম ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র পর্যন্ত উচ্চতা বা দূরত্ব হচ্ছে কি, উলম্ব দূরত্ব হচ্ছে ঠিক সেম 20 মিটার। আর এই যদি বলি, এই বস্তুর উপরের পয়েন্ট থেকে ওখানকার বস্তুর উপরের পয়েন্ট পর্যন্ত দূরত্ব বা উলম্ব উচ্চতাও 20 মিটারই হবে। অর্থাৎ এই ম্যাথগুলো হচ্ছে কি কাকতালীয়ভাবে মিলে যায় দেখে আপনি ভরকেন্দ্রে উলম্ব সরণের জায়গায় উচ্চতার মান বসাই দিলে আপনি ম্যাথ মিলাতে পারছেন। কিন্তু নট লাইক দ্যাট যে সবসময় আপনি এইচ এর জায়গায় উচ্চতার মান বসাই দিলে মিলবে, বিষয়টা কিন্তু এমন না। এবং এই কনসেপ্টটাতে ঘাবলা থাকার কারণেই বেশিরভাগ স্টুডেন্ট কনসেপচুয়াল কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে ভুল করে, এবং এইচএসসিতে গেলে বেশিরভাগ স্টুডেন্ট 90% স্টুডেন্টই কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটার মধ্যে ম্যাথগুলো ভুল করে বসে থাকে। কারণ এইচএসসিতে স্যারে ইচ্ছা করে এমন কোয়েশ্চেন দেয় যাতে করে ভরকেন্দ্র উলম্ব সরণ এবং উচ্চতার মান সমান না হয়। তখন কি করেন আপনারা? এই যে এইচ মানে যে উচ্চতা মুখস্থ করে চলে গেছেন, তাই সেখানে যাই দেখেন না কেন শুধু এইচ এর মান উচ্চতা বসাই দেন এবং 00 পান।
তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম কি, কোনো একটি বস্তুকে যদি উপর নিচে উঠানামা করানো হয় তাহলে অভিকর্ষজ বলের কারণে কৃত কাজের ক্ষেত্রে mgh, এবং এই এইচটা হবে ভর কেন্দ্রের উলম্ব সরণ। এখন আপনি বলতে পারেন স্যার এই ম্যাথটা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ কোশ্চেন ছিল, তো সেই সহজ কোশ্চেনটাকে আপনি এত কঠিন করে জিনিসপত্র ব্যাখ্যা করছেন, কারণ কি? কারণ হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে পরীক্ষায় আসলে আপনি কিভাবে সলভ করবেন? পরীক্ষায় আসলে আগে যা সলভ করতেন এখনো তাই সলভ করবেন, শুধু উল্লেখ করার সময় mgh, এই এইচটাকে উল্লেখ করার সময় স্যারের সামনে উল্লেখ করবেন কি, ভর কেন্দ্রের উলম্ব সরণ, এরপরে মানের জায়গায় উচ্চতার মান বসাই দেন, কোনো সমস্যা নাই এই ম্যাথের ক্ষেত্রে। আবারও বলি, এটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে। এই ম্যাথের ক্ষেত্রে আপনি mgh, এইচের জায়গায় শুধু বাংলায় লিখে দিবেন যে ভরকেন্দ্রের উলম্ব সরণ এবং মান বসে দিবেন যে এই উচ্চতার মান। কারণ এই ম্যাথগুলাতে মানে যখন কোনো একটা বস্তুকে এখান থেকে উপরে তোলা হয়েছে, মানে কোশ্চেন দেখেই বুঝতে পারবেন ভূমি হতে বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলানো হয়েছে, তখন আপনার আসলে ভরকেন্দ্রের উলম্ব সরণের মান আর ওই উচ্চতা, যতটুকু উচ্চতা তোলা হয়েছে বলছে বা যতটুকু উচ্চতা নামানো হয়েছে, এই দুইটার মান পরস্পর সমান হয়। যার কারণে আপনি পরীক্ষায় আগের মতোই করবেন, শুধু মাথায় রাখবেন যে এটা আপনি এই ভূমি হতে ছাদ পর্যন্ত উচ্চতা বসাচ্ছেন না, আপনি ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব বসাচ্ছেন বা উলম্ব উচ্চতা বসাচ্ছেন আর কি। বুঝতে পারছি? তার মানে ম্যাথ আগের মতোই করবেন, শুধু মাথায় রাখবেন যে এই এইচটা হলো ভরকেন্দ্রের উলম্ব সরণ, তাইলে আপনার কনসেপ্টটাও ক্লিয়ার থাকবে। এবং যদি এমন কোনো ম্যাথ আসে যেখানে উচ্চতা আর ভরকেন্দ্রের উলম্ব সরণ সেম না, সেই ম্যাথগুলো আপনারা মিলাতে পারবেন। একটু পরে আমি সেরকম একটা ম্যাথ দেখাবো, তখন বুঝতে পারবেন যে আসলে উচ্চতা আর ভরকেন্দ্রের উলম্ব সরণের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। উচ্চতা মানে হচ্ছে কোনো একটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট উচ্চতায় তুলছি, তার মানে এই নয় যে তার ভরকেন্দ্রের উলম্ব সরণও ততটুকু হবে, বিষয়টা এমন না। এই ম্যাথগুলোতে হয়তো বা মিলছে, কিন্তু অন্য ম্যাথগুলোতে নাও মিলতে পারে। গেল, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা একটা দুইটা ম্যাথ প্র্যাকটিস করি। এই যে সহজ সহজ কিছু টাইপের কোশ্চেন নিছি আমি, এগুলো আপনাদের পরীক্ষায় প্রায় সময় মানে সব সময় আসে, পরীক্ষায় কোশ্চেন আসলে এগুলোই আসে। তো সহজ জিনিস দেখি, আমরা দেখে বোঝা যাচ্ছে একটা বস্তু আছে এখানে 20 কেজি ভরের, এখানে সিঁড়ি দিয়ে এই ওয়াই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওয়াই, এ হচ্ছে একটা বস্তু, ওয়াই হচ্ছে একটা বিন্দু, অর্থাৎ ওয়াই একটা অবস্থান। তার মানে এই 20 কেজি ভরের বস্তুটাকে কি করতে বলছে দেখেন, এ বস্তুটিকে নিয়ে 75 কেজি ভরের ব্যক্তি নিচ হতে ওয়াই অবস্থানে উঠতে কিছু কাজ কত নির্ণয় করো। হ্যাঁ, কত কাজ করতে হবে। এই যে দেখেন এই বস্তুটাকে নিয়ে 75 কেজি ভরের একটা ব্যক্তি এই যে এখানে উঠে যাবে, তাইলে কাজ কত সেটা নির্ণয় করো। তো এইটা হচ্ছে ওই যে ওই রকম উচ্চতার জায়গায় ভরকেন্দ্রের উলম্ব সরণের মান বা ভরকেন্দ্রের উলম্ব সরণের জায়গায় উচ্চতার মান বসাই দিলে এই ম্যাথগুলো মিলে যাবে। এগুলো তো অত ঝামেলা নাই, মানে বস্তুটাকে এভাবে এখানে তুলতে কৃত কাজ করতে। এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো আপনি উলম্ব বরাবরও তুলছেন, আনুভূমিক বরাবর সরণ হয়েছে, কিন্তু আমরা বলছিলাম কিন্তু এই চ্যাপ্টারে যখনই আপনাকে কোনো একটা বস্তু উপরে নিচে উঠানামা করানো হবে, তখন আপনাকে যেই কৃত কাজ বের করতে বলবে সেই কৃত কাজটা হচ্ছে অভিকর্ষ বলের কারণে কৃত কাজটা বের করতে বলছে। এই যে আনুভূমিক বরাবর সরণ হলে কত কৃত কাজ করতে হয় সেটা আমার এসএসসিতে এই ম্যাথগুলোতে নির্ণয় করতে হবে না। তার মানে আমি বস্তুটিকে এখান থেকে এখানে তুলতে কৃত কাজ কত সেটা আমরা ওই যে অভিকর্ষ বলের কারণে কৃত কাজ বা অভিকর্ষ বলের জন্য কতটুকু কৃত কাজ করতে হয় সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ সূত্র হচ্ছে mgh। এম এর মানও জানা আছে, জি এর মানও জানা আছে, এইচ এর মান হচ্ছে এই যে আলটিমেটলি এই দেখেন বস্তুটা এখানে না, তার মানে এখান থেকে এইটুক পর্যন্ত এইচটা বের করলেই ভরকেন্দ্রের উলম্ব সরণের জায়গায় মান বসাই দিতে পারবো। কিন্তু উল্লেখ করার সময় এইচটাকে উল্লেখ করবো কি, ভরকেন্দ্রের উলম্ব সরণ, এবং মান বসানোর সময় কি কোনটা বসাবো, এই উচ্চতাটা বসাই দিব আমরা। দেখি তাহলে ভর কত, 20 কেজি ভর এবং ব্যক্তি হচ্ছে কত 75 কেজি, তার মানে টোটাল এম কত, টোটাল এম হচ্ছে 75 প্লাস 20 = 95 কেজি। আর এইচ কত, একদমই সহজ, এই দেখেন এখানে কি লিখছে 20 সেন্টিমিটার হচ্ছে একটা সিঁড়ির উচ্চতা, যদিও সিঁড়ির আচ্ছা যাই হোক 20 সেন্টিমিটার হয় না, একটা সিঁড়ির উচ্চতা আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে, আমরা কোশ্চেনে যেহেতু দিয়ে দিছে 20 সেন্টিমিটার দিয়ে দিলাম আর কি। তাহলে কি হয়, এখানে কয়টা স্টেপ আছে, 1 2 3 4 5 6 7 8 9টা স্টেপ তার উঠতে হবে। তার মানে 9 ইন্টু কত 20 সেন্টিমিটার, কিন্তু আমরা কি এসআই পদ্ধতিতে করবো সবকিছু, তাহলে এটা কিসে নিব, মিটারে নিব। তাহলে সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি লিখবো, 100 দিয়ে ভাগ করে দিব। এগুলো বাংলায় লিখবেন, কিন্তু বস্তু ও ব্যক্তির, বস্তু সহ ব্যক্তির ভর এত, এইচ এর জায়গায় এখানে লিখবেন ভরকেন্দ্রের উলম্ব সরণ কমা এইচ, আর জি তো আমাদের জানা আছে, তাহলে কৃত কাজ কত mgh বসাই দিছি, অ্যান্সার পেয়ে গেছি, শেষ, এত জুল। অর্থাৎ এখান থেকে বস্তুটিকে ওখানে নিয়ে যেতে 75 কেজি ভরের ব্যক্তির কৃত কাজ হবে কত
1675.8 জুল। কৃতকাজের একক জুল, কৃতকাজ শক্তি যাই বলি না কেন একক হচ্ছে জুল, বা সেটাকে আমরা বলতে পারি নিউটন মিটার, কারণ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে এফ এর একক হচ্ছে নিউটন, এস এর একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটারও বলতে পারি। জুলকে আমরা নিউটন মিটার দিয়েও লিখতে পারি, কিন্তু আমরা এখানে কি লিখবো? জুলই লিখবো। কৃতকাজের একক লিখবো আমরা কি? জুল, এসআই পদ্ধতিতে। গেল। এরপরে আমরা আরেকটা কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা আমি আপনাদেরকে এর আগে করাইছিলাম, এটা যদি আপনাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হয়েছিল সেখানে দেখছিলেন। আনত তলে কোনো একটি বস্তুকে উপরে তুলতে কৃতকাজ, এটা আমরা এখন একটু দেখবো। এটা হচ্ছে হট ফেভারিট একটা কোশ্চেন টিচারদের জন্য, এসএসসির জন্য, এইচএসসির জন্য, দুই ক্ষেত্রেই এই কোশ্চেনটা আসে। এই কয়েকদিন আগে বলতে এইচএসসির কথা যদি বলি, 2024-24 এইচএসসিতেও এই কোশ্চেনটা আসছে চট্টগ্রাম বোর্ডে। আনত তলে বস্তুকে তুলতে নামাতে কৃতকাজ, এসএসসিতেও দেখা যায় চলে আসে। তার মানে এই কোশ্চেনটা আমরা পড়লে এসএসসি এইচএসসি দুই জায়গায় কমন পাইতে পারি। তাই এটা একটু ভালো করে মনোযোগ দিবেন। কি করছে, কি বলছে দেখি। এখানে একটা আনত তল দেওয়া আছে, কি বলছে সেটা, এই তলটার দৈর্ঘ্য বা দূরত্বটা কত? 10 মিটার। এই অবস্থানে একটা বস্তু আছে, সেটার ভর হচ্ছে 10 কেজি, এবং এই তলটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত হয়ে আছে। তাহলে আবার এখানে একটা কি দিছে বিন্দু? বি বিন্দু। এটা হচ্ছে এ বিন্দু বা এ অবস্থান, বি অবস্থান। কোশ্চেনে কি বলছে? বস্তুটিকে এ বি পথে, মানে এই পথ বরাবর এ হতে বি অবস্থানে তুলতে কৃতকাজ নির্ণয় করো। অর্থাৎ বস্তুটিকে আমার এই বরাবর, এই পথ বরাবর এ থেকে বি অবস্থানে তুলতে হবে। তো এটা আমরা সবাই জানি, তাও একটু বলি। সেটা হচ্ছে বস্তুটাকে আমি এই বরাবর তোলা যায় কথা, এই বরাবর ভার্টিক্যালি তুলে ফেললেও সেম পরিমাণে কৃতকাজ হবে। এটা আমাদের কনসেপ্ট থেকে আমাদের ক্লিয়ার আছে যে বস্তুটিকে আমরা এখানে, প্রথম কথা হচ্ছে আমরা এখানে কৃতকাজ কি কারণে বের করতেছি? অভিকর্ষজ বলের কারণে। অর্থাৎ অভিকর্ষজ বলের কারণে যেহেতু আমি কৃতকাজ বের করতে চাচ্ছি, তার মানে আমার উলম্ব সরণটা এখানে লাগতেছে। আমি কোন বরাবর আনুভূমিক গেছি সেটা আমার দেখার বিষয় না। অর্থাৎ আমি বস্তুটাকে এভাবে নিয়ে যেমন করে উপরে উঠি না কেন, বা ভার্টিক্যালি ডাইরেক্ট উঠে যাই না কেন, দুই ক্ষেত্রে কৃতকাজ সেম হবে। কিন্তু এখানে এই পয়েন্টটা বা এই শব্দটা দিয়ে আমাদেরকে ঝামেলা লাগাই দিছে যে এ বি পথে, মানে যেই পথ বরাবর স্যারে তুলতে বলবে সেই পথ বরাবরই তুলতে হবে। অন্য কোনো পথ দিয়ে তুলি অ্যান্সার মিললেও স্যারে মার্ক দিবে 00 অবশ্যই, কারণ স্যারে যেই পথ বরাবর বলছে সেই পথ বরাবর অ্যানালাইসিসটাই স্যারে দেখার জন্য আপনাকে কোশ্চেনটা দিছে। তার মানে আমি বস্তুটাকে এই যে এভাবে এখান থেকে এখানে তুলে ফেলে, মানে এই এইচটা বের করে ফেলে এমজিএইচ বসাই দিলে কিন্তু হবে না। আমার এখানে কি করতে হবে? আমাকে যেহেতু স্যারে বলছে এই পথ বরাবর তুলতে, তাই আমার এই পথ বরাবরই অ্যানালাইসিস করতে হবে। তো সেটার অ্যানালাইসিস এখানে দেওয়া আছে, সেটা আমার দেখার প্রয়োজন নাই। আমরা এখন আপাতত এখানে ক্লাসেই চিত্রটা একটু অ্যানালাইসিস করবো। সবাই একটু মনোযোগ দিতে হবে জিনিসটা, কারণ আমরা এখানে যেভাবে অ্যানালাইসিস করবো পরীক্ষা, এটা আপনার থেকে নিজের থেকে আঁকতে হবে। এখানে দেখে মুখস্থ করার কিছু নাই, কিভাবে আমি আঁকতেছি সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনার থেকে পরীক্ষায় আঁকতে হবে। আচ্ছা শুরু করি। আমি এগুলোকে 10 মিটার 30 ডিগ্রি এগুলো বলতে চাচ্ছি না, আমি এটাকে বলতে চাচ্ছি কি, আমি এটাকে বলতে চাচ্ছি এটা 10 মিটার না, এটাকে এস বলবো। এই দূরত্বটা হচ্ছে কত? এস। সবাই একটু মনোযোগ দিবেন, এটা আমি একটু ভেঙে চিত্রটা আঁকবো। এটা হচ্ছে এস দূরত্ব। মানে আমি প্রথমে আগে এটার সূত্রটাকে নিয়ে আসতে চেষ্টা করবো, তারপর মান বসাবো। মান নিয়ে প্রথমে কাজ করবো না, আমি জাস্ট সূত্র নিয়ে কাজ করব। তার মানে জেনারেল ফরম্যাটে আনার জন্য আমি এই যে অতিভুজ, মানে এই পথটার দূরত্বকে আমি ধরে নিলাম কত? এস। আচ্ছা কোনো সমস্যা নেই। এরপর এটাকে 30 ডিগ্রি না বলে আমি এটাকে বলতেছি আলফা। আমি এটাকে বলতেছি কত? আলফা কোণ বা আলফা ডিগ্রি বা আলফা কোণে আনত আছে। অর্থাৎ এই এস দৈর্ঘ্য বিশিষ্ট একটা পথ আনুভূমিক তলের সাথে আলফা কোণে আছে। ওকে, এবার আমি বস্তুটাকে কি করব? স্যারে বলছে কি? স্যারে বলছে এ থেকে বি পথে তুলতে, মানে এ থেকে বিতে এ বি পথে তুলতে। অর্থাৎ আমি বস্তুটিকে এভাবে টেনে উপরে তুলবো। তাহলে এভাবে যদি টেনে উপরে তুলতে হয়, তাহলে আমি বস্তুটিকে যদি আঁকি, মনে করি বস্তুটাকে তোলা হচ্ছে এই যে এই জায়গাটাতে, মনে করেন আমি একটু দেখার চেষ্টা করতেছি যে কি ঘটনা ঘটতেছে। এই যে এই জায়গায় বস্তুটা আছে, মানে তোলার মুহূর্তে আমি ছবি তুলছি, মনে করেন বোঝানোর জন্য বললাম আর কি। মনে করেন এই বরাবর আমি বস্তুটাকে তুলতেছি, এই মাঝে কোনো এক জায়গায় আছে বা তোলার সময় আমি ওকে একটু ছবি তুলছি। এবার আমি সেটাকে একটু অ্যানালাইসিস করব, এই বস্তুটার উপর কি কি বল ক্রিয়া করতেছে, কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো। আচ্ছা দেখি,
এখন শুরুতে যদি আমি বলি বস্তুটির উপর কি ক্রিয়া করতেছে, আনত হয়ে আছে। যাই হোক, বস্তু আনত হোক যেমনি হোক না কেন, বস্তুর উপর প্রথম কথা হচ্ছে ওর ওজন ক্রিয়া করতেছে। এবং ওজনটা কোথায় ক্রিয়া করতেছে, একটু আগেই আমরা পড়াইছি। ওজনটা কোথায় ক্রিয়া করতেছে, বস্তুর ভর কেন্দ্রতে। তার মানে বস্তুর ভর কেন্দ্র কোনটা, এই যে মাঝখানের পয়েন্ট। এবার আশা করি বুঝতে পারছেন যে এতদিন যে কোনো বস্তুকে দেখানোর সময়, বল দেখানোর সময়, ওজন দেখানোর সময় আমি ওর মাঝখানের পয়েন্টটা কেন নিচ্ছি, মানে এই টাইপের বস্তুর ক্ষেত্রে। কারণ ওই মাঝখানের পয়েন্ট থেকে, মানে ওর ভর, ওই মাঝখানের পয়েন্টটাতেই ওর কি আছে, ভর কেন্দ্র আছে। এবং সেই ভর কেন্দ্র থেকেই ওর ওজন বলেন, ওজন ক্রিয়া করতেছে। মেইনলি আমরা ওজন বলি, ভর কেন্দ্র যেহেতু বলছি ওজনের কথাই বলি। যাই হোক, এবার একটু খেয়াল করেন বস্তুটার ওজন কোথায় ক্রিয়া করতেছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমি সেটাকে একটু এঁকে ফেলি, এই যে mg। এবার আমি এটাকে একটু অ্যানালিটিক্যাল ওয়েতে সলভ করব। অ্যানালিটিক্যাল মেকানিক্স মানে বলবিদ্যায় যখন আমরা একটু অ্যানালিটিক্যাল ওয়েতে করি তখন সেটাকে আমরা অ্যানালিটিক্যাল মেকানিক্স বলতে পারি আর কি। যদিও শব্দটা শুনলে আপনার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং কোনো টার্ম, হ্যাঁ হইতে পারে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই অ্যানালিটিক্যাল ওয়েতেই সলভ করে। তো আমি এইভাবে সলভ করতে পছন্দ করি, এবং এই সলভ মানে এইভাবে সলভ করলে আপনি এইচএসসির বেশিরভাগ ম্যাথই খুব ইজিলি মিলাই ফেলতে পারবেন। সেটা হচ্ছে আমি অক্ষ বিবেচনা করব, দুইটা অক্ষ বিবেচনা করব, অক্ষ বরাবর ওর বলকে দিয়ে দিব, তারপর বলের লব্ধি বের করবো, আর কিছুই না। যাই হোক, তাহলে এবার একটু অক্ষগুলো দিই। আমি পছন্দ করি বস্তুটি যেই পথ বরাবর চলতেছে, মানে যেই দিক বরাবর চলতেছে সেই দিকটাকে বা সেই পথটাকে আমি এক্স অক্ষ ধরে নেই। তার মানে এবার দেখেন এই বস্তুটা কোন বরাবর চলতেছে, বস্তুটাকে আমি যেহেতু এভাবে টেনে তুলতেছি, তার মানে বস্তুটা এই পথ বরাবর চলতেছে। তাহলে ওই পথ বরাবর যদি চলে, তাহলে আমি ওই বরাবর কি নিয়ে নিব, ওর এক্স অক্ষ নিয়ে নিব। এই যে নিয়ে নিচ্ছি এক্স অক্ষ নিয়ে আমি ওই বরাবর, হোয়াইট কালার দিয়ে দেখাই আমি। বাঁকা হয়েছে মনে হচ্ছে, তবুও আমরা স্কেল বসাই করবো আর কি। তো আমরা এক্স অক্ষ নিয়ে নিছি, এই সাইডটা মুছি একটু। ওকে, আচ্ছা এক্স অক্ষ নিয়ে ফেললাম। তাহলে ওয়াই অক্ষ কোন দিকে হবে, ওয়াই অক্ষ হবে, আচ্ছা এটাকে লিখে দিই আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ বা এক্স অক্ষের পজিটিভ দিক। পজিটিভ নেগেটিভ বাদ দিই, এমনি জাস্ট এক্স অক্ষ দিলাম। তাহলে ওয়াই অক্ষ কি হবে, এই অক্ষটার উপর লম্ব একটা অক্ষ। তাহলে সেটা আঁকি আমি, ফ্রি হ্যান্ডে আঁকতেছি, যদিও আপনার স্কেল বসে আঁকবেন। এই যে স্কেল বসায় লম্ব একটা রেখা আঁকবেন, গেল এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি এঁকে ফেললাম। এবার খেয়াল করেন এই বলগুলোকে আমি একটু অ্যানালাইসিস করব। তার আগে আমি একটা জিনিস আমি একটু ব্যাখ্যা করি, খেয়াল করেন সবাই। মনে করি এই যে একটা রেখা আঁকলাম, এটা কি কালার, পিঙ্ক কালার, মনে করি পিঙ্ক কালারের একটা রেখা আমি আঁকলাম। এবার একটা ইয়েলো কালারের রেখা আঁকতেছি, দেখেন পিঙ্ক কালারের একটা রেখা আঁকছি, ইয়েলো কালারের একটা রেখা আঁকছি। যদি মনে করি এই পিঙ্ক আর ইয়েলো এর মধ্যকার কোণ হচ্ছে কথার কথা আলফা, বা যে কোনো কোণই বলতে পারি, আলফা তো আমি এমনি উল্লেখ করছি, আলফা, থিটা, বিটা, গামা, যাই মন চাই বলি, আলফা বললাম। মনে করি এই পিঙ্ক কালার আর এই ইয়েলো কালারের মধ্যকার কোণ হচ্ছে আলফা। তাহলে পিঙ্ক কালারের উপর আমি একটা লম্ব রেখা আঁকবো, পিঙ্ক কালার রেখাটার উপর একটা লম্ব রেখা আঁকবো, তাও পিঙ্ক কালার দিয়ে। পিঙ্ক কালার যে রেখাটা ছিল সেটার উপর একটা লম্ব রেখা আঁকছি পিঙ্ক কালার দিয়ে। আবার ইয়েলো কালার যে রেখাটা আছে সেই রেখাটার উপর আরেকটা লম্ব রেখা আঁকবো, সেটা কি কালার দিয়ে, সেটা হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে। পিঙ্ক কালারের উপর লম্ব আঁকছিলাম পিঙ্ক কালার দিয়ে, ইয়েলো কালারের উপর লম্ব রেখা আঁকছি ইয়েলো কালার দিয়ে। খেয়াল করেন শুরুতে পিঙ্ক আর ইয়েলো এর মধ্যকার কোণ আলফা ছিল না? এই যে পিঙ্কের উপর লম্ব নতুন পিঙ্ক, ইয়েলো এর উপর লম্ব নতুন ইয়েলো, এই দুইটা নতুন রেখার মধ্যকার কোণ হবে আলফা। এটা মনে রাখবেন। এটা আমি কোনো জ্যামিতিক ব্যাখ্যা দিচ্ছি না, আমি এখানে ম্যাথ ক্লাস করাতে আসি নাই, আমি আসছি ফিজিক্স ক্লাস করাতে। তো ম্যাথের যেই অংশটা ফিজিক্সের প্রয়োজন সেটাকে আমি শর্টকাটে মনে রাখার জন্য যতটুকু বলার প্রয়োজন সেটুকু বলতেছি, আমি এখানে কোনো জ্যামিতিক ব্যাখ্যা দিচ্ছি না।
এটা প্রমাণ করতে গেলে দেখবেন ঠিকই এটা মিলতেছে। অর্থাৎ দুটি রেখার মধ্যকার কোণ যত, রেখাদ্বয়ের উপর লম্বদ্বয়ের মধ্যকার কোণও তত। এটা আমরা এইভাবে বলতে পারি। অর্থাৎ আগের পিঙ্ক আর আগের ইয়েলো এর মধ্যকার কোণ যদি আলফা হয়, নতুন পিঙ্ক আর নতুন ইয়েলো এর মধ্যকার কোণ হবে আলফা। আচ্ছা, বুঝে গেছি। তাহলে এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমি দুইটা মার্ক করি। এই যে দেখেন, এই রেখাটাকে আমি পিঙ্ক কালার দিয়ে মার্ক করলাম, এই রেখাটা। আবার এই রেখাটাকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করলাম, এই যে নিচেরটা ইয়েলো কালার। এই দেখেন, এই পিঙ্ক আর এই ইয়েলো এর মধ্যকার কোণ কত? আলফা। এবার খেয়াল করেন, এই পিঙ্কের উপর লম্ব রেখা কোনটা দেখেন তো? এই যে ওয়াই অক্ষটা না? আমি এটাকে ছোট করে দেখাই, সরি, এটাকে আমি পিঙ্ক কালার দিয়ে দেখাবো। দেখেন, এই পিঙ্ক কালারের উপর লম্ব রেখা হচ্ছে এই ওয়াই অক্ষ বা ইয়েলো পিঙ্ক কালারটা। আবার যদি বলি এই ইয়েলো কালারের উপর লম্ব কোনটা দেখেন তো? এই এমজিটা ইয়েলো কালারের উপর লম্ব না, কারণ ইয়েলোটা হচ্ছে আনুভূমিক রেখা, আর অভিকর্ষজ বল সবসময় আনুভূমিক রেখার উপর কি হবে? যে লম্ব হবে, যে মানে এই রেখার উপর লম্ব। এটা দেখেই বোঝা যাচ্ছে, এই লাইনটাকে যদি টান দিই তাহলে এটার উপর লম্ব হবে। অর্থাৎ এটাও হচ্ছে ইয়েলো কালার। তার মানে এখন কি দাঁড়ায় দেখেন তো? এই পিঙ্ক আর এই ইয়েলো এর মধ্যকার কোণ যেহেতু আলফা, তাহলে এই পিঙ্ক আর এই ইয়েলো এর মধ্যকার কোণ হবে আলফা। দিয়ে দিলাম আমরা, গেল। তার মানে আমি কি বুঝলাম? আমি বুঝলাম হচ্ছে দুটি সরল রেখার মধ্যকার কোণ যত, সরল রেখাদ্বয়ের উপর লম্বদ্বয়ের মধ্যকার কোণও তত। ওকে, দিয়ে দিলাম। তার মানে এটা যেহেতু আলফা, এটাও আলফা বলে ফেলতে পারলাম। আচ্ছা, গেল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে, এটা আপনারা জানেন তবু আমি একটু বলি, সেটা হলো, খেয়াল করেন, এটাকে মুছে দিতে পারি আমরা। সেটা হলো, খেয়াল করেন, আমি যদি এই একটা রেখা আঁকি, এটার দৈর্ঘ্য যদি এ হয়, তির্যক একটা রেখা। এখন আমি এটাকে উপাংশে বিভক্ত করব। উপাংশে বিভক্ত করা মানে হচ্ছে একটা রেখাকে ভেঙে দুটো অংশে বিভক্ত করব, উপ অংশ। অর্থাৎ একটা রেখাকে ভেঙে যদি আমি দুটো অংশে বিভক্ত করি, তাদেরকে বলা হবে উপাংশ। এবার লম্ব উপাংশ কাকে বলা হবে? লম্ব উপাংশ হলো একটি রেখাকে ভেঙে যদি আমি দুটি অংশে বিভক্ত করি এবং ওই দুটি অংশ যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাকে বলবো আমরা লম্ব উপাংশ। অর্থাৎ এই স্কাই ব্লু কালারের যে রেখাটা আমি আঁকছি, সেই রেখাটাকে যদি আমি এই একটা রেখা এবং এই একটা রেখায় বিভক্ত করি, এবং এই সাদা দুইটা রেখার মধ্যকার কোণ যদি, বা সাদা দুইটা অংশের মধ্যকার কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো এই সাদা দুইটা রেখা হলো এই আগের যেই এ রেখা রাখছি, সেই এ রেখাটার লম্ব উপাংশ। এখন খেয়াল করেন, যদি আমি বলি এই এ রেখাটা এই রেখার সাথে, মানে এই সাদা উপাংশের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, বা আলফা কোণ বা বিটা, যা মন চাই বলেন, এই থিটা, আলফা, বিটা, গামা, ডেল্টা, এইসব জিনিস নিয়ে কিন্তু আমাদের প্যাচ লাগার কোনো স্কোপ নাই। আমি বুঝাইতে চাচ্ছি যে যদি কোনো একটা কোণ উৎপন্ন করে, এই রেখাটা যদি এই আনুভূমিক যেইটা রাখছি, বা যেই আনুভূমিক না বলি, মানে যে কোনো একটা রেখার সাথে, মানে এটা যে কোনো একটা উপাংশের সাথে যদি কোণ উৎপন্ন করে, মনে করি থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই অংশটার, মানে এই উপাংশটার মান কত হবে জানেন? সেটা হবে হচ্ছে এ কস থিটা। মনে রাখবেন, যার সাথে থিটা আমি কাউন্ট করছি, সেই উপাংশটা হবে এ কস থিটা। তাইলে আরেকটা আছে না উপাংশ, যেটা এই এ কস থিটার উপর লম্ব, সেটার মান হবে কি? সেটা আমরা সবাই জানি, এ সাইন থিটা। এগুলো খুব বেসিক কথাবার্তা, আমি জাস্ট এখানে প্রমাণের মধ্যে আসছে দেখে আমি একটু বলতেছি। অর্থাৎ কোনো একটি রেখা যদি এ হয়, রেখার দৈর্ঘ্য যদি এ হয়, সেটাকে আমরা দুটা লম্ব উপাংশে যদি বিভক্ত করতে চাই, যেই উপাংশের সাথে থিটা কোণ উৎপন্ন করে থাকবে, সেই উপাংশের মান হবে এ কস থিটা, তার লম্ব দিকের উপাংশটা হবে এ সাইন থিটা। গেল। তাহলে এবার একটু দেখি, আমি এই এমজিকে আমি এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষে আমি কি করব? বিভক্ত করে দিব। তাহলে বিভক্ত করে দিলে এর মান কি হবে? খেয়াল করেন, একটু মোটা করে আঁকি, বা এটা তো দেওয়াই আছে। দেখেন কি হবে, এটা যদি এমজি হয়, এবং দেখেন ও আলফা উৎপন্ন করছে কার সাথে? ওয়াই অক্ষের সাথে। তাহলে ওয়াই অক্ষের সাথে যেহেতু আলফা উৎপন্ন করছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর এমজি এর উপাংশ এর মান কত হবে?
আশা করি আপনারা এতক্ষণে বলে ফেলছেন। সেটা কি? সেটা হবে mg cos আলফা। এই যে বলছিলাম যার সাথে কোণ উৎপন্ন করে থাকবে সেটা হবে তত cos কোণটা, আর তার লম্ব দিকটা মানে কি এই বরাবরটা কি হবে, দেখেন mg কে ভাঙলে এটা একটা তৈরি হয়, তাহলে এটা পাই গেছে mg cos আলফা, তাহলে এটা কত হবে? এটা হবে mg sin আলফা। গেল, বুঝাই ফেললাম মোটামুটি, মানে উপাংশে বিভক্ত করে ফেলছি আমি ওজনটাকে। এবার একটু খেয়াল করেন, এবার কথা হলো আমি বস্তুটিকে যদি এভাবে রেখে দিই, মনে করেন এই জায়গায় রেখে দিলাম, এখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার করা যায়। এভাবে যদি বস্তুটিকে আমি এভাবে রেখে দিই তাহলে বস্তুটা কিন্তু এই বরাবর গড়ায় পড়তে চাইবে, এটা আমরা জানি। আনত কোনো একটা তলে কোনো একটা বস্তুকে রাখলে সে পিছলে বা গড়িয়ে পড়তে চায়। কেন পড়তে চাই? খেয়াল করেন, ওর এই বরাবর মানে যেদিকে পড়তে চাচ্ছে সেই বরাবর ওর কোন বলটা ক্রিয়া করতেছে দেখেন তো, এই যে mg sin আলফা না, মানে ওজনের এই উপাংশটা এই বরাবর ক্রিয়া করতেছে না। অর্থাৎ কোন একটি বস্তুকে যদি এইভাবে আনত তলে রেখে দেন তাহলে বস্তুটা এই বরাবর মানে নিচের দিকে গড়িয়ে বা পিছলে পড়ে যাইতে চাই, কি কারণে? তার ওজনের সাইন উপাংশের কারণে। এটাকে বলতেছি cos উপাংশ, এটা হচ্ছে সাইন উপাংশ। তার মানে এই বরাবর বস্তুটা পড়ে যেতে যাচ্ছে mg sin আলফা বলের কারণে, যেটা হলো ওজনের একটা উপাংশ। এখন বস্তুটিকে যদি আমি না পড়তে দেই, মানে বস্তুটি এদিকে পড়ে যেতে যাচ্ছে, আমি বলবো যে না পড়তে দিব না, আমি কি করব? ওকে টেনে উপরে তুলবো। তাহলে আমি যদি সহজ কথায় যদি বলি আমার মিনিমাম কতটুকু বল প্রয়োগ করতে হবে? বস্তুটিকে আমি এই বরাবর যদি তুলতে চাই বা সমবেগে যদি তুলতে চাই, মনে করেন সমবেগ মানে বস্তুর উপর আমি নিট বল 0 করব। সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে ত্বরণ 0। সমবেগ মানে হলো ত্বরণ 0, তার ত্বরণ 0 মানে হচ্ছে ওর উপর নিট বল 0 করব। নিট বল 0 মানে হচ্ছে আমার এই বরাবর বস্তুটির ওজন যা, মানে এই বরাবর বস্তুটির বল যা, ওই বরাবরে বস্তুটিকে তত বল দিতে হবে না। তার মানে বস্তুটিকে নিট বল মানে মিনিমাম কত বল দিলে সে সমবেগে যাবে, সেটা হচ্ছে এই বরাবর একটা বল দিতে হবে। কোন বরাবর? আমি সেটাকে এই কালার দিয়ে দিই, এই যে পিঙ্ক কালার দিয়ে দেখালাম, এই বরাবর একটা বল দিতে হবে। এবং সেই বলের মান কত হইতে হবে? মিনিমাম সেই বলের মান হতে হবে F ইজ ইকুয়ালস টু এই দিকের বলের সমান আর কি। এদিকের বল আর এদিকের বল সমান হয়ে গেলে নিট বল 0 হয়ে যাবে। তার মানে সেটা হবে F ইজ ইকুয়ালস টু mg sin আলফা। গেল, তাহলে আমরা F ইজ ইকুয়ালস টু mg sin আলফা বলে ফেলতে পারলাম। এবার খেয়াল করেন, এবার কথা হলো আমি বল পেয়ে গেলাম, এখন আমি আমার কৃতকাজে চলে যাব। আমার কৃতকাজের সূত্র কি ছিল? একটু আগেই ক্লাসের শুরুতেই আমি পড়াইছি। কৃতকাজের সূত্র হচ্ছে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, অথবা সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফল। আরো সহজ ভাষায় যদি বলি, বল ও সরণ এবং তাদের মধ্যকার কোণের cos অনুপাতের গুণফলই হলো কৃতকাজ। অর্থাৎ W ইজ ইকুয়ালস টু, আমার সূত্র কি ছিল? W ইজ ইকুয়ালস টু m m না, এখানে m এর কথা আসবে না, আমরা ডাইরেক্ট সূত্র থেকে যাই। আমরা ডাইরেক্ট সূত্র থেকে বললে হবে কি F S cos থিটা। পয়েন্ট টু বি নোটেড, এই থিটা যেটা বলতেছিলাম সেটা আসলে থিটা মানে থিটা জিনিসটা কি? থিটা তো আমি একটা চিহ্ন দিয়ে প্রকাশ করছি, যে মানে আমি একটা সাইন দিয়ে ওকে প্রকাশ করছি। যে থিটা জিনিসটা কি? থিটাটা হলো বল ও সরণের মধ্যকার কোণ। এই জায়গায় কোনো ভুল করা যাবে না, কনসেপ্টের ঘাবলা অনেক স্টুডেন্টেরই আছে এই জায়গাটাতে। এই থিটাটা হলো বল ও সরণের মধ্যকার কোণ। আমরা এখানে যে আলফাটা পাইছি সেটা বল আর সরণের কিছু না, সেটা হচ্ছে তল কত কোণে আনত আছে সেটা। এখানে ভুল করাই যাবে না। এখানে যেই কোণটা বলছি কৃতকাজের মধ্যে যেই কোণটা বলছি সেটা হচ্ছে বল ও সরণের মধ্যকার কোণ। আর এখানে F ইজ ইকুয়ালস টু mg sin আলফা, যে আলফাটা আসছে সেটা হচ্ছে এই তলটা কত কোণে আনত আছে সেটা। এটার সাথে ওই সূত্রের কোনো কানেকশন নাই, মানে এই আলফার সাথে ওই থিটার কোনো কানেকশন নাই, দুইটা ভিন্ন জিনিস। এই জিনিসটা মনে রাখতে হবে। এবার খেয়াল করেন, এবার কথা হলো তাহলে আমি সূত্রের মধ্যে F এর মান তো পাই গেছি। F এর মান এত, S এর মান কত? এই যে S এর মান S বসে দিব আর কি, মান দিলে পরীক্ষায় বসে দিব। এবার দেখেন থিটা কত, খেয়াল করেন F কোন দিকে? এইদিকে। S কোন দিকে? বস্তুটাকে আমি কোন দিকে নিয়ে যাচ্ছি? বস্তুটাকে আমি এই তল বরাবর উপরে তুলতেছি। তার মানে S ও কোন দিকে? S ও এইদিকে। তার মানে F ও এইদিকে, S ও এইদিকে। খেয়াল করেন F ও এইদিকে, S ও এইদিকে। তার মানে এদের মধ্যকার কোণ কত? থিটার মান কত? 0 ডিগ্রি। তার মানে আমি যদি কৃতকাজের সূত্রের মধ্যে বসাই, কৃতকাজের সূত্রে এই F ইজ ইকুয়ালস টু mg cos থিটা এখানের মধ্যে যদি আমি বসাই, তাহলে বসাই দিই F এর মান কত? F এর মান পাইছি mg sin আলফা।
আর এস এর মান কত এস, আর কস জিরোর মান কত 1, তার মানে বসালে কি হয় mg sin আলফা ইন্টু, এটাকে এভাবে না দিই, ব্র্যাকেট দিয়ে দিই, ইন্টু এস, ব্র্যাকেট তুলে দিলে কি হবে mg s sin আলফা। এটাই হলো এই এ থেকে বি বিন্দুতে এ বি পথে বস্তুটিকে তুলতে কৃত কাজ। w is equals to fs sin আলফা। এবার এখানের মধ্যে m এর মান বসাই দেন, বস্তুর ভর যদি 10 কেজি বলে 10 কেজি বসে দিবেন, যে এর জায়গায় 9.8 ms ইনভার্স 2, s এর জায়গায় 10 মিটার আর আলফার জায়গায় ঠিক 30 ডিগ্রি বসে দিলে শেষ। এভাবে করে ভেঙে ভেঙে চিত্রটা ভেঙে এই জিনিসগুলো সূত্র এনে তারপর আপনি মান বসাবেন, তারপর আপনাকে স্যার মার্ক দিবে। এখন আপনি বলতে পারেন স্যার আপনি যে আমাকে এই w is equals to mg s sin আলফা এই সূত্রটা যদি দেখাইছেন এটা কি সঠিক নাকি ভুল আমি কেমনে বুঝবো? এবার আপনার চোখের সামনেই আমি আপনাকে সঠিক নাকি ভুল সেটাকে একটু প্রমাণ করে দিই। সেটা হচ্ছে আমি কি কাজের সূত্র পাইছি w is equals to mg s sin আলফা। শুরুতেই এই ম্যাথের শুরুতেই আমি বলছিলাম এই তল বরাবর বস্তুটিকে আমি তুলতে যেটুকু আমার কাজ করতে হবে ঠিক সেম আমি বস্তুটিকে এই পথ বরাবর তুলতেও সেম পরিমাণেই আমার কাজ করতে হবে। তাহলে আমি এই বরাবর তুলতে কিছু কাজ পাইছি হচ্ছে mgs sin আলফা। এবার এই বরাবর তুলতে কিছু কাজটা বের করে দেখি, যদি দেখি যে দুইটাই সমান তার মানে আমার ওই সূত্রটা বা ওই প্রমাণটা বা ওই ব্যাখ্যাটা বা ওই ফর্মুলাটা সঠিক। এবার দেখি তার মানে আমি এই পথ বরাবর এবার তুলতে যাচ্ছি, মানে এখান থেকে ডাইরেক্ট এভাবে, তার মানে আমার এমও জানা আছে জিও জানা আছে, এইচ মানে আমার সূত্র কি এ বরাবর তুলতে কিছু কাজ কত হবে mgh না, আর এই এইচ হচ্ছে এইটা। এবার এই এইচ এর মান আমি বের করব, কি ছিল এই কোণটা ছিল হচ্ছে আলফা, এটা ছিল হচ্ছে এস। তাহলে দেখেন এই সমকোণী ত্রিভুজটা যদি দেখি আমি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দেখেন এটা হচ্ছে আলফা, তাহলে আলফা সংলগ্ন বাহু এটা হবে কি ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা কি এটা অতিভুজ, এটা অতিভুজ, আর এটা কি লম্ব। আমার কিসের মান দেওয়া আছে? আমাকে অতিভুজের মান দেওয়া আছে, আমার কি বের করতে হবে লম্বের মান বের করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি আমরা জানি সাইন থিটা বা সাইন আলফা। তো আমরা তাহলে এটা নিই, এইচ এর মান বের করতে চাইলে আমরা সাইন আলফা নিই, এই ত্রিভুজটাতে সাইন আলফা নিলাম, সাইন আলফা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কি এইচ, অতিভুজ হচ্ছে কি এস, তার মানে এইচ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এস সাইন আলফা। তাহলে এবার এখানের মধ্যে এইচ এর মানটা বসাই দিই, এইচ এর মানটা বসাই দিলে কি হবে এম জি, এইচ এর জায়গায় বসাবো হচ্ছে এস সাইন আলফা। তাহলে এটাকে ব্র্যাকেট তুলে দিলে কি হবে এম জি এস সাইন আলফা। এই যে দেখেন আমরা একটু আগে যেটা প্রতিপাদন করছিলাম বা যেটা প্রমাণ করছিলাম, এই এ বি পথ বরাবর এই বস্তুটাকে এ থেকে বি তে তুলতে যে আমি বলছিলাম এম জি এস সাইন আলফা হবে, ঠিক সেম আমি এই পথ বরাবর তুলতেও এম জি এস সাইন আলফা পাইছি, অর্থাৎ দুইটাই হচ্ছে সঠিক। এবার খেয়াল করেন আমি যে জিনিসটা দেখাইছি এতক্ষণ সেই জিনিসগুলো এখানের মধ্যে ব্যাখ্যা করা আছে, একটু ভালো করে দেখতে পারবেন। এই যে দেখেন এখানের মধ্যে আমরা ওই অ্যানালিটিক্যালি বস্তুটিকে ভেঙে ভেঙে কিভাবে বল কোন দিকে ক্রিয়া করতেছে, কোন কত থিটা কত আলফা কত সেই প্রমাণটা এখানে দেখাইছি। এবং এই যে এ বি পথে তুলতে কৃত কাজ পাই গেছিলাম আমরা কোথায়, এই যে এ বি পথে তুলতে কৃত কাজ পাই গেছিলাম এমজিএস সাইন আলফা, ঠিক সেম বি সি পথে বা সি বি পথে উপরে তুলতে কৃত কাজ সেটাও আমরা কি পাইছি এইচ ইজ ইকুয়ালস টু এস সাইন আলফা, এবং সেটাও কত আসছে এমজিএস সাইন আলফা। অর্থাৎ দুইটাই সঠিক এবং দুইটাই আমার অ্যান্সার সেম আসছে, কিন্তু আমাকে এ বি পথে তুলতে বললে এভাবে তুলবো, সি বি পথে তুলতে বললে ভার্টিক্যালি তুলে ফেলবো। দুইটাই আমি প্রমাণ দিয়ে দিচ্ছি এবং মান এখানে বসাই দিলে আমরা কি পাবো কৃত কাজ পেয়ে যাবো। এই যে দেখেন সরি এই যে এম জি এস সাইন এত অ্যান্সার আসছে 490 জুল। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে এইটুকু পর্যন্ত রাখি। পরবর্তী ক্লাসে এই ভরকেন্দ্র উলম্ব সরণ, যদি এটা তো আনত তলের পার্টটা করাইছি, ভরকেন্দ্র উলম্ব সরণ রিলেটেড আমরা ম্যাথ করাবো, আর হচ্ছে কুয়ার পানি বা ট্যাঙ্কের পানি খালি করার পার্টগুলো করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।